আশা করছিলাম স্যার ওই সময় কেউ বলে নাই স্যার যে পারছে কিনা, না হলে স্যার কেউ অবশ্যই ট্রাই করে দেখবেন। নাই, আগে ট্রাই করে দেখো পারো কিনা। স্যার আপনি শুরু করে দেন স্যার, 42 স্যার এখন। ঠিক আছে, আমরা স্টার্ট করি। ওকে, ওকে। ওকে, আজকে আমরা একটা নতুন টপিকস নিয়ে শুরু করব, অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভেইং অর ইঞ্জিনিয়ারিং অ্যাস্ট্রোনমি। আমরা কয়েকটা প্যারামিটার এরকম শুনেছিলাম, কয়েকটা ফ্যাক্টরের নাম, যেমন ধরো লেটিটিউড, লংজিটিউড, অল্টিটিউড, এরকম কি নাম শুনেছি আমরা এই নামগুলা? জি স্যার। লেটিটিউড, লংজিটিউড, অল্টিটিউড এগুলো হচ্ছে আসলে অ্যাস্ট্রোনমিক্যাল প্যারামিটার। হ্যাঁ, যেমন ধরো যারা নরমালি জিপিএস নিয়ে কাজ করো বা জিআইএস নিয়ে কাজ করো, আমরা তো নরমালি জিপিএসটার নাম শুনছি, তাই না? জিপিএস, তারপর হচ্ছে তোমার গুগল ম্যাপ, এগুলো তো আমরা নাম শুনেছি বা আমরা অনেক ক্ষেত্রে অ্যাপ্লিকেশনও করেছি, তাই তো? যেমন ধরো গুগল ম্যাপে বা জিপিএস এ যখন আমরা কোন একটা প্লেসের, আমরা যখন কোন একটা প্লেসকে বা কোন একটা পয়েন্টকে, আর্থ সারফেসের উপর কোন একটা পয়েন্টকে বা কোন একটা প্লেসকে যখন লোকেট করতে চাই, তখন আসলে আমাদেরকে ওই অ্যাস্ট্রোনমিক্যাল প্যারামিটারগুলোর মাধ্যমে লোকেট করতে হয়। তখন কোন একটা প্লেসের লোকেশনটা এভাবে দেখায় যে ওই প্লেসের লংজিটিউড কত বা ল্যাটিটিউড কত বা অল্টিটিউড কত, এটার মাধ্যমে আমরা আসলে কোন একটা প্লেসকে ডিটারমাইন করতে পারি যে আর্থ সারফেসে আসলে এক্স্যাক্টলি কোন জায়গাতে আছে। তো আমরা এটাও কিন্তু সার্ভেইং এর একটা পার্ট, এটা আসলে লার্জ একটা সার্ভে এরিয়ার পার্ট। আমরা নরমালি হিউজ এরিয়া সার্ভে করার ক্ষেত্রে বা ইনস্ট্যান্ট সার্ভে করার ক্ষেত্রে আমরা এই অ্যাস্ট্রোনমিক্যাল প্যারামিটারগুলোর হেল্প নিতে পারি। তো এই সার্ভেটা আমরা ম্যাথমেটিক্যাল প্রসিডিউরে যাওয়ার আগে আমাদেরকে কয়েকটা টার্মিনোলজি সম্পর্কে আইডিয়া থাকতে হবে। তো টার্মিনোলজিগুলো আমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করব। হ্যাঁ, প্রথমে আসি অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে। আমরা যদি ডেফিনিশনটা দেখি, ইজ এ ব্রাঞ্চ অফ ল্যান্ড সার্ভেইং where positions are determined by using celestial bodies, that means stars, any reference stars or sun etc. তাহলে এখানে বলা হচ্ছে কি, আমরা এটাও এক ধরনের সার্ভেইং প্রসিডিউর বা সার্ভে মেথড, যেটা আমরা ল্যান্ড সার্ভের ক্ষেত্রে ইউজ করে থাকি। তাহলে এখানে কি করা হয়, where positions are determined, positions means যে কোনো প্লেস, যে কোনো লোকেশন, যে কোনো পয়েন্ট আমরা ডিটারমাইন করতে পারি by using celestial bodies, that is stars, any reference stars or sun etc. that means কিছু হেভেনলি বডির পজিশনের উপর ডিপেন্ড করে আমরা আর্থ সারফেসের উপর কোন একটা প্লেসের পজিশনকে ডিটারমাইন করতে পারি। এটাই বেসিক্যালি আমরা অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভেইং এ করে থাকি। তাহলে এক্ষেত্রে যে জিনিসটা লাগবে, যে রেফারেন্স হিসেবে কিছু সেলেস্টিয়াল বডি অথবা হেভেনলি বডির দরকার হবে। হেভেনলি বডি বলতে বোঝাচ্ছে যে কোনো রেফারেন্স স্টার হইতে পারে বা সান ইটসেলফ হইতে পারে। তো এই হেভেনলি বডিগুলো রেসপেক্টে আমরা আর্থ সারফেসের উপর যে কোনো পজিশন, যে কোনো লোকেশনকে আমরা কি করতে পারবো, ডিটারমাইন করতে পারবো। এটাই হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভেইং এর মেইন কনসেপ্ট। It may be defined as that branch of surveying in which the meridian, azimuth, latitude, longitude, time, etc. of a place on the surface of the earth are determined by observation of some heavenly or celestial bodies, that means stars, any reference stars or sun etc. আচ্ছা, এই জিনিসটাকে আমরা বুঝতে পারছি? হ্যালো স্যার, বুঝতে পারছি। ডেফিনিশনটা কি বোঝা গেছে? আর্থ সারফেসের উপর যে কোনো একটা প্লেসের
এই যে টার্মগুলা মেরিডিয়ান, এজিমুথ, ল্যাটিটিউড, লংজিটিউড, টাইম, এই সবগুলোকে বলা হয় অ্যাস্ট্রোনমিক্যাল প্যারামিটার। তাহলে যে কোনো প্লেসে আমরা এই অ্যাস্ট্রোনমিক্যাল প্যারামিটার গুলো বের করতে পারি কিভাবে? বাই অবজারভেশন অফ সাম হেভেনলি বডিজ। তাইলে কিছু হেভেনলি বডিজ এর রেসপেক্টে, রেফারেন্সে আমরা আর্থ সারফেসের উপর যে কোনো একটা প্লেসের এই প্যারামিটার গুলো বের করতে পারি, যেটা আমরা অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভেইং এ করে থাকি। এই হচ্ছে মোটামুটি ডেফিনেশন। এবার আমরা কিছু ইম্পর্টেন্ট টার্মিনোলজি দেখব যেগুলো আসলে প্রত্যেকটা ক্ষেত্রে কাজে লাগবে। যে সমস্ত ম্যাথমেটিক্যাল প্রসিডিউর বা যে কোনো ইভেন্টকে এক্সপ্লেন করতে গেলে এই প্যারামিটার বা টার্মগুলো সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে। তো আমরা আস্তে আস্তে এগুলো দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। আচ্ছা, প্রথমে অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভেইং এর যেটা মেইন টুলস, সেটা হচ্ছে একটা স্পেয়ার। আমরা একটা স্পেয়ার কনসিডার করে এই অ্যাস্ট্রোনমিক্যাল প্যারামিটার গুলাকে সেট করে থাকি। এই স্পেয়ারটা বিভিন্ন ধরনের হতে পারে, সেলেস্টিয়াল স্পেয়ার, সেলেস্টিয়াল স্পেয়ার হইতে পারে, অথবা টেরেস্ট্রিয়াল স্পেয়ার হইতে পারে। আমরা আস্তে আস্তে এই জিনিসগুলো বোঝার চেষ্টা করব। তো স্পেয়ার তো আমরা নরমালি দেখে আসছি, তাই না? স্পেয়ারটা কি রকম, কে বলতে পারবা? সার্কেল আর স্পেয়ারের মধ্যে ডিফারেন্স কি? সার্কেল আর স্পেয়ার, সার্কেল স্যার 2D আর স্পেয়ার 3D। আচ্ছা, আমরা যদি একটা সিম্পল एग्जांपल দিই স্পেয়ারের, একটা সিম্পল एग्जांपल বলতে পারবা স্পেয়ারের? আমাদের আর্টিটা একটা স্পেয়ার। যে কোনো বল, ফুটবল একটা স্পেয়ার, তাই তো? জি স্যার। হ্যাঁ, কারণ এটা একটা 3 ডাইমেনশনাল অবজেক্ট। দ্যাট মিন্স আমরা যদি আসলে একটা সার্কেলকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করলে একটা স্পেয়ার ফর্ম করে বলতে পারবা? 360 ডিগ্রি। 5 ডিগ্রি স্যার। একটু চিন্তা করে বলো, একটা সার্কেলকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করলে একটা ফুল স্পেয়ার পাবো? 360 ডিগ্রি। না স্যার 180 ডিগ্রি। 90 or 180 or 360, কোনটা? হ্যাঁ 180 না 180। একটু চিন্তা করে বলো। প্রথমে একটা সার্কেল চিন্তা করো। হ্যাঁ, একটা সার্কেলকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করলে একটা ফুল স্পেয়ার ফর্ম হবে? 180 তোমার কথা। আচ্ছা, 360 যারা বলতেছো, কেন বলতে পারবা? আর ওইটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যে আবার ওই জায়গায় ফিরে আসলে তো স্যার একটা পুরো স্পেয়ার তৈরি হচ্ছে। যদি 180 ঘুরাই তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, অর্ধেক হচ্ছে, আর বাকি অর্ধেক তো বাকি থাকতেছে। আচ্ছা, এটা এখন অনেকেই বুঝতে পারো না। আমি প্রশ্নটা আরেকভাবে করি, তখন বুঝতে পারো কিনা দেখো। একটা হাফ সার্কেলকে, আমি আগে ফুল সার্কেল নিয়ে বলছি, এখন যদি বলি হাফ সার্কেল, একটা হাফ সার্কেলকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করলে একটা ফুল স্পেয়ার পাবো? হাফ সার্কেল হলে স্যার 360 হবে। আচ্ছা, যদি হাফ সার্কেল 360 হয়, ফুল সার্কেলও কি 360 হবে? 180 না স্যার 180। এখন কি বোঝা গেছে প্রশ্নের আনসারটা? স্যার। তাইলে হাফ সার্কেলকে যদি আমরা 360 রোটেট করি একটা স্পেয়ার ফর্ম হবে, আর ফুল সার্কেলকে যদি আমরা 180 রোটেট করি তাহলে একটা ফুল স্পেয়ার পাবো। এখন কি বুঝছি সবাই? জি স্যার, জি বুঝতে স্যার। পারছি। জি স্যার বুঝছি। তাহলে ডেফিনেশনটা দেখি। A sphere is a perfectly round, geometrical and circular object in 3D space that resembles the shape of a completely round ball. It is a solid formed by the revolution of a circle or a semicircle about its diameter, and every point on its surface is equidistant from the center. অর্থাৎ আমরা যদি স্পেয়ারের উপর যে কোনো একটা পয়েন্ট নিই, যে কোনো পয়েন্ট স্পেয়ারের উপর যে কোনো পয়েন্ট সেন্টার থেকে সব সময় ইকুইডিস্ট্যান্টে থাকবে, তাই না? Every point on its surface is equidistant from the center. It is true or not? জি স্যার। The section of a sphere by any place is a circle. It is true? Is it true? Yes sir. Okay. If the cutting plane passes through the center of the sphere, then the section of the sphere is called great circle. Otherwise, it forms a small circle. এটা কি বুঝছি? Yes sir. জি স্যার। তাহলে আমরা যদি ওই জি, স্যার। স্পেয়ারকে যদি আমরা কাট করি,
কাটিং প্লেনটা যদি স্পেয়ারের সেন্টার দিয়ে যায় তাইলে আমরা যে সার্কেলটা পাবো, যে সেকশনটা পাবো, যে প্লেনটা পাবো সেটা হচ্ছে একটা গ্রেট সার্কেল। আর এছাড়া অন্য যে কোনো প্লেনে যদি কাটি যেটা সেন্টার দিয়ে যাবে না, অন্য যে কোনো প্লেনে যদি আমরা কাটি ওই স্পেয়ারকে, তাহলে যে সার্কেলগুলো পাবো সবগুলোকে আমরা কি বলবো? স্মল সার্কেল। বুঝছি কিনা? জি স্যার। এরপর আসছি the distance between any two points on the surface of a sphere is along an arc of a great circle passing through them. এই জিনিসটা আমরা বুঝছি কিনা? তাইলে দেখো এই যে আর্থ সারফেসের উপর আর্থ সারফেসের উপর যে কোনো দুইটা পয়েন্টের মধ্যে যদি আমরা শর্টেস্ট ডিসটেন্সটা নিতে চাই, বের করতে চাই, তাহলে আর্থ সারফেসের উপর ধরে নিলাম দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টের মধ্যে যদি আমরা শর্টেস্ট ডিসটেন্সটা মেজার করতে চাই তাহলে কিভাবে মেজার করতে হবে সেই ওয়েটা এখানে বলা আছে যে the shortest distance between any two points on the surface of a sphere is along an arc of a great circle. কি বলতেছে? an arc of a great circle passing through them, অর্থাৎ যে গ্রেট সার্কেলটা ওই পার্টিকুলার দুটো পয়েন্ট দিয়ে পাস করে যাবে, তাইলে ওই গ্রেট সার্কেলটা আসলে কয়টা পয়েন্টকে পাস করে যাচ্ছে বলতে পারবা? দুইটা। ওই গ্রেট সার্কেলটার উপর কয়টা পয়েন্ট থাকবে? কয়টা পয়েন্ট দিয়ে পাস করতেছে সেটা না, ওই গ্রেট সার্কেলের উপর কয়টা পয়েন্ট থাকবে? কোশ্চেনটা যদি আবার একটু পড়তে চান। বলতেছি যেটা এই যে গ্রেট সার্কেল, এটা একটা প্লেন ফর্ম হইল না? এখন প্লেন আমরা যদি 2D তে দেখি, জি স্যার। হ্যাঁ, তাইলে ওই 2D প্লেনের উপর দ্যাট মিন্স গ্রেট সার্কেলের উপর এই ক্ষেত্রে কয়টা পয়েন্ট থাকবে? অলরেডি তো দুটো পয়েন্ট আমি দেখাচ্ছি। এই দুটো পয়েন্ট হচ্ছে কি যে দুটো পয়েন্টের মধ্যে আমরা শর্টেস্ট ডিসটেন্সটা মেজার করব। এছাড়া এই প্লেনের উপর আর কোনো পয়েন্ট কি থাকবে? সেন্টার পয়েন্টটা থাকবে না? হ্যাঁ, কারণ সেন্টার পয়েন্টটা কেন থাকবে? কারণ এটা একটা গ্রেট সার্কেল। তাহলে গ্রেট সার্কেল আমরা কখন বলতে পারবো? যদি সার্কেলটা সেন্টার দিয়ে পাস করে, তাই না? আমি বুঝতে পারছি কিনা? জি স্যার। গ্রেট সার্কেল আমরা কখন বলবো? যদি সার্কেলটা বা প্লেনটা যদি সেন্টার দিয়ে পাস করে স্পেয়ারে, তাই তো? দ্যাট মিন্স তাইলে আমরা এই শর্টেস্ট ডিসটেন্সটা তখনই নিতে পারবো যখন এই একটা প্লেনের উপর এই তিনটা পয়েন্ট থাকবে, সেন্টার পয়েন্টও থাকবে এবং বাকি যে দুইটা পয়েন্টের মধ্যে ডিসটেন্স মেজার করব সেই দুইটা পয়েন্টও থাকবে। এক্স্যাক্টলি সেই কন্ডিশনে যে ডিসটেন্সটা পাবো, দ্যাট মিন্স এই ডিসটেন্স বলতে বোঝাচ্ছে কি ডিসটেন্স? আর্ক ডিসটেন্স। এটা কিন্তু স্ট্রেট ডিসটেন্স না, এই যে আর্ক, এটা হচ্ছে আর্ক ডিসটেন্স। এই আর্ক ডিসটেন্সটাই হচ্ছে আসলে শর্টেস্ট ডিসটেন্স। আমি কি এখন বুঝাইতে পারছি? আর যদি স্যার গ্রেটেস্ট সার্কেল না হইতো? আচ্ছা, যদি এই পয়েন্টটা না থাকে তাহলে এই পয়েন্টটা কখন থাকবে না? যদি গ্রেট সার্কেল না হয়, স্মল থাকতে হবে। তাহলে তখন কি আমি গ্রেট সার্কেল বলতে পারবো সেটাকে? আমি আসলে বুঝার সুবিধার্থে এভাবে বলতেছি। হ্যাঁ, আমরা যদি সিম্পলি বুঝতে চাই যে এই আর্ক ডিসটেন্সটা বা শর্টেস্ট ডিসটেন্সটা সব সময় মেজার করতে হবে কার উপর? গ্রেট সার্কেলের উপর, অর্থাৎ যে সার্কেলটা সেন্টার দিয়ে পাস করবে। আমি কি বুঝাইতে পারছি এখন? স্যার হ্যাঁ, এখন আরেকজনের প্রশ্ন উঠছিল যে গ্রেট সার্কেল ছাড়া অন্য গ্রেট সার্কেল ছাড়া মিন্স স্মল সার্কেলের উপর এই শর্টেস্ট ডিসটেন্সটা আমরা মেজার করতে পারবো কিনা? অ্যাকর্ডিং টু ডেফিনেশন সেটা শর্টেস্ট ডিসটেন্স হবে না, সেটাকে আমরা শুধুমাত্র আর্ক ডিসটেন্স বলতে পারবো, কিন্তু সেটা শর্টেস্ট ডিসটেন্স হবে না। বুঝতে পারছি? স্যার শর্টেস্ট ডিসটেন্স আর আর্ক ডিসটেন্সের মধ্যে তফাৎটা কি স্যার? একই জিনিস। আমরা শর্টেস্ট ডিসটেন্স বলতেছি শুধুমাত্র তখনই যদি সেই ডিসটেন্সটা গ্রেট সার্কেলের উপর নেওয়া হয়। আর আর্ক ডিসটেন্স বলতে কি এটা একটা আর্ক না এই সার্কেলের? জি স্যার। এটা একটা আর্ক না, সেই কারণে বলতেছি আমি এটা হচ্ছে আর্ক ডিসটেন্স, আর কিছুই না। দ্যাট মিন্স কার্ভ ডিসটেন্স, নট স্ট্রেইট। জি স্যার, বুঝতে পারছি। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার।
আমরা সেগমেন্টের মধ্যে এটাকে কি বলি বলতে পারবো? এটা কি আর এটা কি? তো স্যার মধ্যবর্তী দূরত্ব, এটা কি বলতো? এই যে এটা, এক বিন্দু থেকে আরেক বিন্দুর লেন্থ। এটা হচ্ছে না না, এটাকে আমরা ইংলিশে কি বলি? কর্ড। কর্ড নাম শুনছো? কর্ড, জি সি স্যার এইচ ও আর ডি, কর্ড কর্ড। বলি বাংলায় যে। এটাকে আমরা কর্ড বলি। আর এটা হচ্ছে কি? চাপের দৈর্ঘ্য। এটা হচ্ছে আর্ক। ভিত্তিচাপ। এই যে আমরা আর্ক বললাম, এআরসি, আর্ক। এটা হচ্ছে কার্ভ ডিসটেন্স আর এটা হচ্ছে স্ট্রেট ডিসটেন্স। যেহেতু আমরা এখানে স্ফেরিক্যাল ট্রাইগোনোমেট্রি কনসেপ্টগুলো ইউজ করব, সুতরাং এই ক্ষেত্রে আমরা সব সময় ডিসটেন্স বলতে বুঝবো কি? আর্ক ডিসটেন্স, নট স্ট্রেট ডিসটেন্স। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। Okay. Great circle which pass through the poles of another great circle are called secondaries to that great circle. তাহলে এটা বলা হচ্ছে কি, ধরো আমি যদি একটা গ্রেট সার্কেল এটা ধরি, তাহলে এটার পারপেন্ডিকুলার ডিরেকশনে আরেকটা গ্রেট সার্কেল যদি থাকে, তাহলে এই প্রথম গ্রেট সার্কেলের রেসপেক্টে অন্য গ্রেট সার্কেলকে আমরা কি বলতে পারবো? সেকেন্ডারিজ অফ দ্যাট গ্রেট সার্কেল। দ্যাট মিন্স গ্রেট সার্কেল এবং তার সেকেন্ডারি, এই দুইটা সার্কেল কিন্তু একটা আরেকটা পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকে। বুঝতে পারছি? হ্যালো? জি স্যার, বুঝতে পারছি, পারপেন্ডিকুলার থাকে। তাহলে সেকেন্ডারি বলতে কি? যে কোনো একটা পার্টিকুলার গ্রেড সার্কেলের রেসপেক্টে যদি আমরা নিই, একটা পার্টিকুলার গ্রেড সার্কেলের পারপেন্ডিকুলার ডিরেকশনে আরেকটা যে গ্রেড সার্কেল পাবো, সেই গ্রেড সার্কেলটাকে বলা হয় সেকেন্ডারি গ্রেড সার্কেল। এক গ্রেড সার্কেল এন্ড ইটস সেকেন্ডারিজ কাট এট রাইট অ্যাঙ্গেল, যেটা একটু আগে বললাম। তাহলে এই গেল মোটামুটি স্পেয়ারের টার্মিনোলজি গুলা। এরপর আমরা আসি পোল। পোল সম্পর্কে আমাদের একটা আইডিয়া থাকতে হবে। আমরা যদিও বা অনেকে জানি নর্থ পোল, সাউথ পোল, আমরা নাম শুনেছি। If at the center of a circle on a sphere a perpendicular be erected to its plane and produced, that means extended both ways, the 2 points in which it cuts the sphere are called the poles of that circle. এটা কি বলা হচ্ছে? অ্যাকর্ডিং টু ডেফিনেশন আমরা যদি ড্র করার চেষ্টা করি, তাইলে এটা একটা সার্কেল, একটা স্ফিয়ারের একটা সার্কেল, এটার সেন্টার হচ্ছে এটা। তাহলে সেন্টার পয়েন্ট দিয়ে যদি আমরা একটা পারপেন্ডিকুলার যদি আমরা ড্র করি, পারপেন্ডিকুলারটাকে যদি আমরা এক্সটেন্ড করি বোথ ডিরেকশনে, তাহলে এই পারপেন্ডিকুলার গুলা স্ফিয়ারের উপর যে দুইটা পয়েন্ট ক্রিয়েট করবে, সেই দুইটা পয়েন্টকে আমরা কি বলবো? পোল, তাই তো? পোল অফ দ্যাট সার্কেল। এটা বুঝছি কিনা? হ্যালো? জি স্যার, দুই পাশে দুটো পোল হবে স্যার। আচ্ছা, তোমরা ক্লাস যদি রেসপন্স না করো, তাহলে আমি আসলে ক্লাসটা কন্টিনিউ করবো কেমনে বলো? আচ্ছা, পোলের কনসেপ্টটা কি বুঝছি? বলা হচ্ছে কি, আমরা যদি একটা সার্কেল নিই, ধরলাম এটা গ্রেড সার্কেল, তাহলে এই সার্কেলের সেন্টার থেকে যদি আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করি এবং পারপেন্ডিকুলারটাকে যদি আমরা বোথ ডিরেকশন এক্সটেন্ড করি, ওই পারপেন্ডিকুলার দুইটা সার্কেলের যে দুইটা পয়েন্টে অপোজিট যে দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে, ওই দুইটা পয়েন্টকে বলা হচ্ছে পোলস অফ দ্যাট সার্কেল। এটা কি বুঝছি? স্যার, বুঝতে পারছি স্যার স্যার। জি স্যার বুঝছি। স্যার ওকে, যদি এটা ভার্টিক্যাল নেওয়া হতো তাহলে কি এটা পারপেন্ডিকুলার হতো না? বুঝি নাই। ভার্টিক্যাল ভার্টিক্যালি নেওয়া হতো তাহলে কি পারপেন্ডিকুলার হতো না? পারপেন্ডিকুলারটা আর কি অ্যাকচুয়ালি কিসের সাথে নেওয়া হইতাছে? যে পারপেন্ডিকুলার ধরলাম যে আমার সমকোণ, এই যেটা রেসপেক্টে পারপেন্ডিকুলার মানে কি, যে সব সময় 90 ডিগ্রি হইতে হবে, এই লাইনও 90 ডিগ্রি হইতে হবে এটার সাথে, হরাইজন্টালের সাথে, এই লাইনও 90 ডিগ্রি হইতে হবে এই হরাইজন্টালের সাথে। এটা আমরা এভাবে সিম্পলি বুঝতে পারি যে সার্কেলের উপর যে কোনো দুটো অপোজিট পয়েন্ট কে আমরা পোল বলতে পারি। এভাবে বললে কি সুবিধা হয় নাকি? জি স্যার, ওটাই সার্কেলের উপর বলতেছি। যে কোনো দুইটা অপোজিট পয়েন্টকে আমরা পোল বলতে পারি, ঠিক কি না?
জি স্যার এটাই বেশি ওকে স্যার। তো যে কোনো দুইটা কেমনে বলা যায়? যে আমাদের কোনো তো দুইটা যেটা অপোজিট পয়েন্ট, অপোজিট পয়েন্ট। তুমি সেন্টেন্সটা খেয়াল করো, যে কোনো দুইটা অপোজিট পয়েন্ট। স্যার ওই দুটো অপোজিট পয়েন্টকে মানে কানেক্ট শর্ত করলে হচ্ছে যখন কি? আমার যে ডায়ামিটারটা হবে ওই ডায়ামিটারটা তো অফকোর্স 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আচ্ছা থাকা শোনো, লাগবে। যে কোনো দুইটা অপোজিট পয়েন্ট কখন পাবো বলো তো? তুমি আমার যখন- সেন্টেন্সটা বুঝতে পারছো? যে কোনো দুইটা অপোজিট পয়েন্ট, যে কোনো দুটো অপোজিট পয়েন্ট স্যার ইচ এন্ড এভরি ডায়ামিটারই পাবো। আচ্ছা এই দুইটা পয়েন্ট কি অপোজিট হয়? এই যে এটা এবং এটা অপোজিট পয়েন্ট হয়? না স্যার এগুলো তো হয় না? অপোজিট জি না পয়েন্ট স্যার। না। তাহলে অপোজিট না, পয়েন্ট স্যার। মানে কি বোঝায়? এটার আর ঠিক যখন এটা অপোজিট তো স্যার মিরর ইমেজ টাইপ যেটা আসবে আর কি। এই পয়েন্টের মিরর ইমেজে যে পজিশনটা থাকবে ওটা হবে অপোজিট পয়েন্ট। আচ্ছা তাইলে আমি যদি এখানে দেখো আমি ড্র করতেছি, একটু খেয়াল করো, এই পয়েন্ট দুইটা অপোজিট পয়েন্ট না? জি স্যার। এই পয়েন্ট আর এই পয়েন্ট এই দুইটাও অপোজিট পয়েন্ট না? জি স্যার। ঠিক আছে কিনা? তাহলে আমরা এই ক্ষেত্রেও এই দুইটাকে পোল বলতে পারবো, এই ক্ষেত্রেও কিন্তু আমরা এই দুইটাকে পোল বলতে পারবো। আমার সেন্টেন্সটা ছিল এরকম যে যে কোনো দুইটা পয়েন্ট যদি অপোজিট থাকে তাহলে সেই দুইটা পয়েন্টকে আমরা পোল বলতে পারি। শর্ত হচ্ছে পয়েন্ট দুইটা অপোজিটে থাকতে হবে, একটা আরেকটার অপোজিট। আমি কি বুঝাইতে পারছি? এখন ক্লিয়ার স্যার। ওকে, ডায়াগ্রামগুলো একটু মানে খুব হিবিজিবি মনে হচ্ছে। এখান থেকে আমরা আসলে অনেকগুলা অ্যাস্ট্রোনমিক্যাল প্যারামিটার বোঝার চেষ্টা করব। এগুলো এখন আমরা স্কিপ করি, যখন যেটা লাগবে তখন সেটা দেখাবো। এরপর আসি আমরা এবার আমরা মেইন টার্মিনোলজি যেগুলো সেগুলো একটু বোঝার চেষ্টা করি। দা সেলেস্টিয়াল স্ফিয়ার, আমরা দুই ধরনের স্ফিয়ার নিয়ে কথা বলবো, একটা হচ্ছে সেলেস্টিয়াল স্ফিয়ার আর একটা হচ্ছে টেরেস্ট্রিয়াল স্ফিয়ার। টেরেস্ট্রিয়াল স্ফিয়ার বলতে আমরা বেসিক্যালি আর্থকে রিপ্রেজেন্ট করি। টেরেস্ট্রিয়াল স্ফিয়ার দিয়ে আমরা আর্থকে রিপ্রেজেন্ট করি, আর সেলেস্টিয়াল স্ফিয়ার দিয়ে আমরা কাকে রিপ্রেজেন্ট করি সেটা এখন আমরা বুঝবো। তো বলা হচ্ছে কি, ইট ইজ এ ইমাজিনারি স্ফিয়ার। প্রথমে আমরা ধরে নিচ্ছি কি এটা একটা ইমাজিনারি স্ফিয়ার অন হুইচ দ্য স্টার্স appear to lie or to be started is known as the celestial sphere. Radius of celestial sphere may be of any value. The center of the earth may be taken as the center of the celestial sphere. তাহলে এখানে একটা জিনিস দুইটা স্ফিয়ারের ক্ষেত্রে কমন, সেটা হচ্ছে সেলেস্টিয়াল স্ফিয়ার বা টেরেস্ট্রিয়াল স্ফিয়ার যাই বলি না কেন, দুইটা স্ফিয়ারের ক্ষেত্রে সেন্টার হচ্ছে কি আর্থের সেন্টার। সেলেস্টিয়াল স্ফিয়ারের ক্ষেত্রেও সেন্টার হচ্ছে আর্থের সেন্টার, আবার টেরেস্ট্রিয়াল স্ফিয়ারের ক্ষেত্রেও সেন্টার হচ্ছে আর্থের সেন্টার। তাহলে ইমাজিনারি স্ফিয়ার বলতে আসলে কি বোঝাচ্ছে, যে স্ফিয়ারের উপর, দ্যাট মিন্স এই স্ফিয়ারটা ডেফিনেটলি টেরেস্ট্রিয়াল স্ফিয়ারের চেয়ে অবশ্যই বড় হবে। এই সেলেস্টিয়াল স্ফিয়ারটা অবশ্যই টেরেস্ট্রিয়াল স্ফিয়ারের চেয়ে বড় হবে, কিন্তু কতটুকু বড় হবে সেটা কিন্তু নট ডিফাইন। এবং এই ইমাজিনারি স্ফিয়ারের উপর কি কনসিডার করা হয়, যে এই ইমাজিনারি স্ফিয়ারের উপর আমরা যে স্টারগুলো দেখতে পাই, আকাশে আমরা যে স্টারগুলো দেখতে পাই, সে সবগুলো স্টার এই স্ফিয়ারের উপর লাই করবে, দ্যাট মিন্স অবস্থান করবে। এটাকে আমরা সেলেস্টিয়াল স্ফিয়ার বলি। তো সে কারণে বলা হচ্ছে এই স্ফিয়ারের রেডিয়াসটা বা ডায়ামিটারটা কিন্তু ডিফাইন্ড না, দ্যাট মিন্স ডেফিনিট না। It is an imaginary sphere of arbitrarily large radius concentric with the observer. এবং এক্ষেত্রে বলা হচ্ছে কি, যে আমরা যদি আর্থ সারফেসটাকে আমরা যদি আর্থকে যদি জাস্ট একটা পয়েন্ট হিসেবে কনসিডার করি উইথ রেসপেক্ট টু সেলেস্টিয়াল স্ফিয়ার, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি কি, যে ওই সেলেস্টিয়াল স্ফিয়ারটা কনসেন্ট্রিক উইথ দ্য অবজারভার। অবজারভার মিন্স ধরো আমরা আর্থটাকে যখন আমরা একটা পয়েন্ট হিসেবে কনসিডার করব, ধরলাম ওই পয়েন্টটা হচ্ছে একজন অবজারভার, তাইলে আমরা বলতে পারি কি ওই অবজারভারের রেসপেক্টেও ওই সেলেস্টিয়াল স্ফিয়ারটা কি হবে, কনসেন্ট্রিক হবে। দ্যাট মিন্স অবজারভার ওই সেলেস্টিয়াল স্ফিয়ারের সেন্টারে থাকবে, কারণ আর্থের যে রেডিয়াস, সেই রেডিয়াসটা সেলেস্টিয়াল স্ফিয়ারের রেসপেক্টে খুবই নেগলিজিবল। এই কারণে আমরা বলতে পারি
যে আর্থ বলি বা আর্থের সেন্টার বলি বা অবজারভার বলি, যাই বলি না কেন, এই সবগুলা পয়েন্টই সেলেস্টিয়াল স্ফিয়ারের সেন্টারে থাকবে। স্যার হ্যাঁ বলো এবার। জিনিসটা স্যার বুঝলাম না হ্যাঁ বলো। স্যার। এখানে এই যে স্টারের যে অ্যাপিয়ারেন্সটা, এই জিনিসটা স্যার বুঝিনি, যে স্টারের অ্যাপিয়ারেন্সটা কিভাবে লিংক করলেন। আর বুঝি না, এখন যে আরেকটু বলো তো। এখন এখানে যে স্টারের যে অ্যাপিয়ারেন্সটা বললেন না, হ্যাঁ হ্যাঁ স্টারের অ্যাপিয়ারেন্সটা স্যার ক্লিয়ার না। আর হচ্ছে আপনি এখন যেটা সেন্টার নিয়ে বললেন, হ্যাঁ যে মানে সারফেসের উপরে যদি কেউ থাকে ওইটাও সেন্টার, আবার যদি কেউ আর্ট সারফেস আচ্ছা। চিন্তা করি সেটাও সেন্টার। মানে মানে সারফেসের উপরে আর আর্টের যে সেন্টারটা, এটার মধ্যে কিন্তু একটা হিউজ মানে হ্যাঁ এবার আমি একটু বলি, ধরো এটা হচ্ছে আমার সেলেস্টিয়াল স্ফিয়ার, ঠিক আছে, এবং এটা রেডিয়াস কিন্তু আমি জানি না, এটা আসলে অনেক বড় একটা স্ফিয়ার, ইমাজিনারি যেহেতু এটা অনেক বড় একটা স্ফিয়ার। আমি আসলে আরো দুইটা পয়েন্ট ছিল তো, এগুলা বলার পরে আসলে সেলেস্টিয়াল স্ফিয়ারটা আমরা বুঝতে পারতাম। তারপর আমি বলি তোমার প্রশ্নটা। তাহলে এটা সেলেস্টিয়াল স্ফিয়ার যদি হয়, এটার সেন্টার হচ্ছে এটা, তাই না? তাইলে ধরো সেন্টার আমি আর্থটাকে দেখাইলাম খুব ছোট করে, তাইলে ছোট করে যেটা দেখালাম সেটা হচ্ছে আর্থ। তাইলে দেখো এই আর্থের রেডিয়াসটা এই সেলেস্টিয়াল স্ফিয়ারের রেডিয়াসের রেসপেক্টে খুবই নেগলিজিবল না? হ্যালো, আচ্ছা, যদি আর্থের রেডিয়াসই নেগলিজিবল হয়, তাইলে আর্থের সেন্টার ধরি বা আর্থের উপরে যে কোন একজন অবজারভার দাঁড়ায় আছে ধরি, যাই ধরি না কেন, তাহলে আমরা কি টোটাল এই সিস্টেমটাকে এই সেলেস্টিয়াল স্ফিয়ারের সাথে কনসেন্ট্রিক বলতে পারি না, বা সেন্টার আছে বলতে পারি না? জি স্যার, বলুন। জি স্যার। জি তাহলে স্যার আমাদের স্যার এত বড় স্পেয়ার নিয়ে লাভটা কি হচ্ছে? আচ্ছা, লাভটা তো আমি বুঝাচ্ছি, আমি তো এখনো শেষ করি নাই, আমি তো জাস্ট দুইটা পয়েন্ট বললাম। আচ্ছা, পয়েন্টগুলো পড়ার আগে আমরা একটু মানে ভিজুয়ালাইজ করার চেষ্টা করি যে ধরো রাতের আকাশে যখন আমরা আকাশের দিকে তাকাই, তখন আমরা যে স্টারগুলো দেখতে পাই, বা আমরা দিনের বেলায় যদি সানকে দেখতে পাই, বা রাতের বেলা যদি আমরা মুনকে দেখতে পাই, বা অন্য যে কোনো স্টারকে যখন দেখতে পাই, তখন আমাদের কাছে কি মনে হয়, আমাদের পার্সোনাল ফিলিংসটা কি রকম? যে আমরা কি এটা মনে করি যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আমি স্টারগুলোকে দেখতেছি, ওই স্টারগুলা মনে হয় আমার কাছ থেকে সবগুলা সেম ডিস্টেন্সে আছে, এটা কি মনে হয় না? বা এরকম কি মনে হয় না যে আমার মাথার উপর একটা ডোমের মতো একটা স্পেয়ার আছে, ডোমের উপর ওই সবগুলা স্টারগুলা লাই করতেছে বা অবস্থান করতেছে, এটা কি মনে হয় না আমার কাছে? যদিও বা প্র্যাকটিক্যালি প্রত্যেক স্টার কিন্তু আমার কাছ থেকে কিন্তু ডিফারেন্ট ডিস্টেন্সে আছে, ঠিক তো? জি স্যার। অ্যাকচুয়ালি অবজারভারের কাছ থেকে প্রত্যেকটা স্টার কিন্তু ডিফারেন্ট ডিস্টেন্সে থাকে, কিন্তু আমার অবজারভেশনটা কিরকম, একজন অবজারভার হিসেবে তার ফিলিংসটা কিরকম, যে আমার কাছে মনে হয় যে কোন একটা পার্টিকুলার ডোমের উপর মনে হয় সবগুলো স্টার অবস্থান করতেছে, এরকম মনে হয় কিনা? স্যার মনে হয় নবদ্বীপের বসে আছে। হ্যালো, জি স্যার, এরকম মনে হয়। আচ্ছা, তখন কি আমরা কি আসলে বুঝতে পারি যে ধরো কিছু স্টার অনেক দূরে আছে, কিছু স্টার কাছে আছে, এরকম কি মনে হয়? যেটা একটু বড় দেখা যায় ওটা মনে হয় একটু কাছে, যেটা না ওটা ঠিক আছে, আমি আসলে বড় ছোট যাচ্ছি না, আমাদের জাস্ট জেনারেল অবজারভেশন কিরকম আমাদের কাছে মনে হয় না যে মাথার উপর তো একটা ডোমের মতো আছে, আমরা যদি আকাশটাকে একটা জাস্ট ডোমের মতো চিন্তা করি, যে সবগুলা স্টার যত বড় হোক ছোট হোক বা যত দূরে হোক বা কাছে হোক, সবগুলা ওই ডোমের উপর লাই করতেছে, এটা কি আমাদের ফিলিংস কিনা? হ্যাঁ, তাহলে আমাদের যদি অবজারভেশন বা ফিলিংস যদি এরকম হয়, অল অবজেক্টস or stars in the observer's sky means আমি যে স্কাইটা দেখতে পাচ্ছি, অর্থাৎ যে ডোমটা দেখতে পাচ্ছি, can be thought of as projected upon the inside surface of the celestial sphere as if it were the underside of a dome or a hemispherical screen. তাইলে আমি যদি এভাবে দেখার চেষ্টা করি, ধরো এখানে একজন অবজারভার আছে,
সে যখন আকাশের দিকে তাকাচ্ছে, তার কোন অফ রেকে যদি আমি এভাবে রিপ্রেজেন্ট করি, ধরো তার দুই চোখ দিয়ে সে এতটুকু এরিয়া কভার করতে পারতেছে। তাইলে ধরো এখানে কিছু স্টার আছে, এই যে কাছে বা দূরে, বড় ছোট বিভিন্ন ধরনের, কিন্তু যখন অবজারভার যখন দেখবে সবগুলো স্টারকে সে দূরে যেটা সেটাকেও সে এটার উপর দেখতে পাবে, আরো দূরে যেটা ছিল সেটাকেও সে এটার উপর দেখতে পাবে, কাছে যেটা ছিল সেটাকেও সে এটার উপর দেখতে পাবে, আরো কাছে যেটা ছিল সেটাও সে এখানে দেখতে পাবে, দূরে যেটা ছিল সেটাও সে এই সার্কেলের উপর দেখতে পাবে, এই সারফেসের উপর দেখতে পাবে। এই জিনিসটা আমরা বুঝছি কিনা? জি স্যার। দ্যাট মিনস স্টারটা যত ছোট হোক বা বড় হোক, যত কাছে হোক বা দূরে হোক, একজন অবজারভারের কাছে মনে হবে কি যে সবগুলা স্টার এই লাইনের উপর লাই করতেছে, তাই তো? জি স্যার, জি স্যার। যেমন ধরো তোমাদের কি কারো কি সৌভাগ্য হয়েছে যে ওই এটা কি বলে, নব থিয়েটার। এটা আগে মাওলানা ভাসানী নব থিয়েটার ছিল, গেছিলে কি কখনো কেউ? স্যার গেছিলাম স্যার ছোটবেলা। ওটা ওটা আসলে এক্সাম্পলটা দেওয়ার কারণ হচ্ছে কি ওখানে আমরা সুন্দর একটা ডোম দেখতে পাই, তাই না? জি স্যার। তাই তো নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, ধরে নাও যে ওইটাই হচ্ছে আমার এই সেলেস্টিয়াল স্ফিয়ারের একটা পার্ট। তাইলে ওই ডোমের উপরই বেসিক্যালি ওই সবগুলো স্টার কিন্তু কি করে, লাই করে, অবজারভারের কাছে সেটাই মনে হয়। সো দ্য সেলেস্টিয়াল স্ফিয়ার ইজ এ প্র্যাকটিক্যাল টুল। এখন যার প্রশ্ন ছিল যে এই 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 সেলেস্টিয়াল স্ফিয়ারটা কেন লাগতেছে আমাদের, সেই আনসারটা এখানে দেওয়া হচ্ছে। দ্য সেলেস্টিয়াল স্ফিয়ার ইজ এ প্র্যাকটিক্যাল টুল ফর spherical astronomy, allowing observers to plot positions of objects in the sky when their distances are unknown or unimportant. তাহলে their distance বলতে কাদেরকে বোঝাচ্ছে? ওই যে স্টারগুলার ডিসটেন্স। দ্যাট মিনস স্টারগুলার ডিসটেন্স কিন্তু অবজারভারের রেসপেক্টে ইম্পর্টেন্ট না, তাদের পজিশনটা ইম্পর্টেন্ট। আমি কি বুঝাইতে পারছি? একজন অবজারভারের রেসপেক্টে স্টারের ডিসটেন্সটা ইম্পর্টেন্ট না, কিন্তু তাদের পজিশনটা ইম্পর্টেন্ট। কারণ ওই স্টারগুলোর পজিশনের উপর ডিপেন্ড করে, এবং ডেফিনেটলি আসলে আমরা পরবর্তীতে দেখবো যে কোন সিস্টেমে, কোন কোঅর্ডিনেট সিস্টেমে আমরা এই প্যারামিটারগুলো সেট করি, সেটা আমরা পরবর্তীতে আস্তে আস্তে দেখবো। তো ওই যে কোনো কোঅর্ডিনেট সিস্টেমই হোক না কেন, আমরা কিছু রেফারেন্স স্টার ধরে নিই, ওই স্টারগুলোর রেসপেক্টে আমরা এই অ্যাস্ট্রোনমিক্যাল প্যারামিটারগুলো ডিটারমাইন করার চেষ্টা করি। তো সে কারণে ওই এই হেভেনলি বডিগুলোর, দ্যাট মিনস স্টারের পজিশনটা ইম্পর্টেন্ট এখানে, সেটাই বলা হচ্ছে বারবার যে ডিসটেন্সটা ইম্পর্টেন্ট না, যদিও আমরা ডিসটেন্সগুলো জানি না, এবং এই ডিসটেন্সগুলো কিন্তু আমরা এই অ্যাস্ট্রোনমিক্যাল প্যারামিটারগুলো বের করার ক্ষেত্রে কোনো জায়গাতে কোনো কাজে লাগে না, শুধুমাত্র পজিশনটা ইম্পর্টেন্ট। তো আমরা দেখবো, আমরা যখন এই অ্যাস্ট্রোনমিক্যাল প্যারামিটারগুলো যখন ডিফাইন করব, তখন আমরা বুঝতে পারবো যে আসলে কেন এই সেলেস্টিয়াল স্ফিয়ারটাকে দরকার হয়, কেন টেরেস্ট্রিয়াল স্ফিয়ারটাকে দরকার হয়। টেরেস্ট্রিয়াল স্ফিয়ার তো ডেফিনেটলি দরকার, যেহেতু আমরা সার্ভেটা টেরেস্ট্রিয়াল স্ফিয়ারের উপরেই করতেছি। আচ্ছা, আপাতত এই সেলেস্টিয়াল স্ফিয়ারটা কি বোঝা গেছে কিনা, এটার এক্সিস্টেন্সটা? জি স্যার। আমরা আরো সিম্পলি যদি বলি, আমরা ধরো রাতের আকাশে, আমরা রাতের যে আকাশটা আমাদের ভিজুয়াল ডিসটেন্সের মধ্যে থাকে, সেই আকাশটাকে তো আমরা একটা সার্কেল হিসেবে দেখতে পাই। আমরা যদি চারপাশে কনসিডার করি যে আমরা একটা স্ফিয়ার হিসেবে দেখতে পাই, ওই স্ফিয়ারটাই হচ্ছে বেসিক্যালি সেলেস্টিয়াল স্ফিয়ার। অর্থাৎ অবজারভার যেটা মনে করে যে স্ফিয়ারের উপর স্টারগুলো লাই করে, সেই স্ফিয়ারটাকে বেসিক্যালি সেলেস্টিয়াল স্ফিয়ার বলা হয় উইথ রেসপেক্ট টু অবজারভার। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। ওকে, এরপর আসি আমরা জেনিথ এন্ড নাদির। জেনিথকে আমরা জেনারেলি ক্যাপিটাল জেড দিয়ে রিপ্রেজেন্ট করি, নাদিরকে আমরা জেড প্রাইম দিয়ে রিপ্রেজেন্ট করি। The zenith is the point on the upper portion of the celestial sphere marked by plumb line above the observer. The point on the celestial sphere immediately above the observer's station. That means আমরা প্রথমে একটা celestial sphere ড্র করি, এরপর সেন্টারে আমরা একটা আর্থ ড্র করি। তাহলে বলা হচ্ছে ধরো আর্থের উপর একজন অবজারভার আছে, এ হচ্ছে অবজারভার আর্থের উপর। তাইলে এই অবজারভারের
মাথার উপরের ঠিক যে পয়েন্টটা এই সেলেস্টিয়াল স্ফিয়ারকে কানেক্ট করবে, অবজারভারের মাথার উপরের, আমরা যদি জাস্ট অবজারভারের এই লাইনটাকে যদি এক্সটেন্ড করি, সেটা অবজারভারের মাথার উপরে সেলেস্টিয়াল স্ফিয়ার বরাবর যে পয়েন্টটাতে ইন্টারসেক্ট করবে সেই পয়েন্টটা হচ্ছে জেনিথ পয়েন্ট, দ্যাট মিন্স জেড। আর অবজারভারের আমরা যদি জাস্ট পায়ের দিকে যদি আমরা সেম লাইনটাকে এক্সটেন্ড করি অপোজিট ডিরেকশনে, তাহলে দ্যাট মিন্স এই অবজারভারের অপোজিট ডিরেকশনে স্ফিয়ারের উপর, সেলেস্টিয়াল স্ফিয়ারের উপর অপোজিট যে পয়েন্টটা পাবো সেটাকে বলা হচ্ছে নাদির পয়েন্ট। দ্যাট মিন্স এটা হচ্ছে আমার জেড, এটা হচ্ছে জেড প্রাইম। আচ্ছা, এই পয়েন্ট দুটো কি বোঝা গেছে? নাদির পয়েন্টের ভ্যালু মানে ডিসটেন্সটা কি একটু বেশি আসবে? বুঝি নাই। নাদির পয়েন্টটার যে ডিসটেন্সটা ওটা কি একটু বেশি আসবে কিনা? কেন বেশি আসবে বলো তো? না মানে স্যার ও তো ধরেন ওই আমি যে একটা মানে আমরা, তোমার লজিকটা কি? যদি আমি তো প্রথমে বলে রাখছিলাম কি, এই কারণে আসলে প্রত্যেকটা কথা একটু কনসেন্ট্রেশন দেওয়া দরকার আর কি। যেমন আমি প্রথমে বলেছিলাম কি আর্থ ইটসেলফ এবং আর্থের সেন্টার এবং অবজারভার এই তিনটাই কিন্তু এই সেলেস্টিয়াল স্ফিয়ারের সাথে কনসেন্ট্রিক থাকে, দ্যাট মিন্স সেন্টারে থাকে। কারণ এই সেলেস্টিয়াল স্ফিয়ারের রেসপেক্টে আর্থের রেডিয়াসটা এত বেশি কম এটাকে আমরা নেগলেক্ট করতে পারি। তো সেই ক্ষেত্রে যেখানে আমরা আর্থের রেডিয়াসকে নেগলেক্ট করতে পারি উইথ রেসপেক্ট টু দিস সেলেস্টিয়াল স্ফিয়ার, সেখানে আমরা এই যে অবজারভারের যে হাইট এটাকে আমরা কিভাবে মানে কনসিডার করতে পারি? আমার প্রশ্নটা কি বুঝছো? জি স্যার বুঝতে পারছি। তাহলে সেক্ষেত্রে কি আমরা বলতে পারি না যে আর্থের সেন্টার থেকে জেনিথ পয়েন্টের ডিসটেন্স যতটুকু, ঠিক একইভাবে নাদির পয়েন্টেরও ডিসটেন্স ততটুকু, তাই না? জি স্যার। কারণ আমাদের অ্যাজাম্পশন হচ্ছে সেটা, আমি প্রথমেই বলে রাখি, আমাদের অ্যাজাম্পশন হচ্ছে সেটা যে আমার আর্থের সেন্টার, অবজারভার এই তিনটা অবজেক্টই সেলেস্টিয়াল স্ফিয়ারের সাথে কনসেন্ট্রিক থাকবে, দেখবেন সবসময় সেন্টারে থাকবে। এবং সেটা তখনই সম্ভব যদি ওই প্রত্যেকটা অবজেক্টের রেডিয়াস বা এরিয়া বা ডিসটেন্স যাই বলুন না কেন সবগুলো যদি নেগলিজিবল হয় উইথ রেসপেক্ট টু সেলেস্টিয়াল স্ফিয়ার। ওকে স্যার আরেকটা জিনিস স্যার, সেটা হচ্ছে হ্যাঁ বলো। আপনি তো স্যার একটু আগে বললেন যে আমাদের ডিসটেন্সটা ম্যাটার করে না, আমাদের পজিশনটা ম্যাটার করে, যে আমাদের হেভেনলি বডিজ এর পজিশনটা কোন জায়গায়। তো এখানে তো আমাদের জেনিথ আর নাদির বের করতে হলে কিন্তু আমাদের কি ডিসটেন্সটা জানা লাগবে না? যেমন ধরো এই ক্ষেত্রেও ডিসটেন্সটা ইম্পর্টেন্ট না, সেটা আমি বলি, আমরা কিন্তু কোনো জায়গাতেই তুমি দেখবা যে পরবর্তী আমরা যে প্যারামিটার গুলো নিয়ে ডিসকাস করব, কোনো প্যারামিটারে কিন্তু আমরা ডিসটেন্স নিয়ে কথা বলবো না। এই তুমি এখন যেটা বললা যে সেন্টার থেকে জেনিথের ডিসটেন্স লাগবে কিনা, লাগবে না, কোনো ক্ষেত্রেই লাগবে না। আচ্ছা ঠিক আছে। এটা জাস্ট আসলে কি, কিন্তু হ্যাঁ একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে পজিশনটা। এই যে জেনিথ পয়েন্টের পজিশনটা কোথায়, নাদির পয়েন্টের পজিশনটা কোথায়, এটা কিন্তু লাগবে। এই কারণে কিন্তু তোমরা খেয়াল করো না, এই যে লাস্টের যেটা এই ইনফরমেশনটা ছিল যে স্টারগুলোর ডিসটেন্সটা ইম্পর্টেন্ট না, কিন্তু পজিশনগুলো ইম্পর্টেন্ট, এটাই কিন্তু আমরা সবসময় আসলে বলার চেষ্টা করব। তাহলে এখানে দেখো যে তাহলে এই যে জেনিথ পয়েন্ট এবং নাদির পয়েন্ট, সব সময় জেনিথ পয়েন্ট নাদির পয়েন্ট খোঁজার আগে তোমাদের বুঝতে হবে অবজারভারকে। অবজারভার যেখানে থাকবে অবজারভারের উপর ডিপেন্ড করবে জেনিথ পয়েন্ট নাদির পয়েন্ট কোথায়। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, যদি অবজারভার যদি এই বরাবর থাকে তাহলে জেনিথ নাদির কোথায় হবে? তখন স্যার হরাইজন্টালি হবে। হরিজন্টালি হবে। তাইলে হরাইজন্টালি বলতে মানে যে ডিরেকশনে থাকে একটা অবজারভার, এটা বুঝার একটা খুব সিম্পল একটা উপায় হচ্ছে কি, যে অবজারভারের মাথা যেদিকে থাকবে, মাথাকে যদি আমরা উপরের দিকে এক্সটেন্ড করি যে পয়েন্টটা পাবো সেটা হচ্ছে জেনিথ। আর অবজারভারের পা যেদিকে থাকবে, পাকে যদি আমরা নিচের দিকে এক্সটেন্ড করি যে পয়েন্টটা পাবো সেটা হচ্ছে নাদির। আমি কি বুঝতে পারছি? তাইলে এই যে জেনিথ পয়েন্ট এবং নাদির পয়েন্ট কমপ্লিটলি তাদের পজিশনটা ডিপেন্ড করবে অবজারভারের উপর, ঠিক আছে? জি স্যার। জি স্যার। The nadir point, তাহলে আমরা নাদিরকে কিভাবে ডিফাইন করব? The nadir is the point on the lower portion of the celestial sphere marked by the plumb line below the observer. The point on the celestial sphere vertically below the observer's station. তাহলে অবজারভার স্টেশন যেখানে থাকবে ঠিক তার নিচেই হবে নাদির পয়েন্ট, অবজারভার স্টেশনের ঠিক উপরেই হবে জেনিথ পয়েন্ট। ওকে? জি স্যার। বুঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি।
বুঝি নাই, কেউ কেউ কি কিছু বলতেছো? জি স্যার বলছে যে বুঝতে পারছে স্যার, এটাই Okay. বলতেছে। এরপর আসি আমরা সেলেস্টিয়াল হরাইজন। ইট ইজ এ গ্রেট সার্কেল। এখানে একটা জিনিস মনে রাখবা যে কোন টার্মের ক্ষেত্রে গ্রেট সার্কেলটা ইউজ হচ্ছে, এই জিনিসটা একটু মনে রাখা দরকার, কারণ আমরা সব সময় গ্রেট সার্কেল ইউজ নাও করতে পারি। সেলেস্টিয়াল হরাইজন বলা হচ্ছে কি ইট ইজ দ্য গ্রেট সার্কেল, দ্যাট মিন্স ডেফিনেটলি বলা, প্রথমে আমরা বুঝে নিচ্ছি কি এই সার্কেলটা সেন্টার দিয়ে যাবে, দ্যাট মিন্স আর্থের সেন্টার দিয়ে যাবে। It is the great circle traced upon the celestial sphere by that plane which is perpendicular to the zenith nadir line and which passes through the center of the earth. তাহলে এক্স্যাক্টলি এই ডায়াগ্রাম, যে ডায়াগ্রামটা অলরেডি আঁকা আছে, এই ডায়াগ্রাম থেকে সেলেস্টিয়াল হরাইজন আমরা কোনটাকে বলতে পারবো বলো তো? আমরা অবজারভার কোনটা ধরতেছি? অবজারভার এটা, যেটা রেসপেক্টে জেড প্রাইম দেওয়া আছে, ওটাই হচ্ছে অবজারভার। তাহলে স্যার হরাইজন্টাল লাইনটা হচ্ছে আমার গ্রেট সার্কেল। কারণ একজন অবজারভার একই সাথে তো দুটো জায়গায় থাকতে পারবে না, একটা জায়গায় থাকতে পারবে। তাহলে আমরা যদি যেহেতু জেড প্রাইম অলরেডি মেনশন করছি, দ্যাট মিন্স আমরা যদি এই অবজারভারকে ধরে নিই, তাহলে সেক্ষেত্রে বলো তো সেলেস্টিয়াল হরাইজন কোনটা হবে? গ্রেট সার্কেল হবে হচ্ছে ওই হরাইজন্টাল যে লাইনটা দিছেন ওইটা আর কি। এখানে আরেকটা যেটা লাইন আমরা ড্র করছিলাম, হ্যাঁ এটা স্যার গ্রেট সার্কেল হবে। তাই না? জি, ধরো স্যার। আমরা এটাকে এবি নাম দিলাম, সাপোজ এটাকে আমরা এবি নাম দিলাম। তাহলে বলা হচ্ছে কি সেলেস্টিয়াল হরাইজনটা আমরা কাকে বলবো? ইট ইজ এ গ্রেট সার্কেল ট্রেসড আপন দা সেলেস্টিয়াল স্পেয়ার, দ্যাট মিন্স কি এই সার্কেলটা কিন্তু সেলেস্টিয়াল স্পেয়ারকে কানেক্ট করছে কিন্তু ঠিকই, বাই দ্যাট প্লেন হুইচ ইজ পারপেন্ডিকুলার টু দা জেনিথ নাদির লাইন। এবং দেখো এই লাইনটা জেনিথ নাদির লাইনের সাথে পারপেন্ডিকুলার কিনা, and which passes through the center of the earth, এবং এই লাইনটা কিন্তু এই সেন্টারের আর্থের সেন্টার দিয়ে কিন্তু পাস করে গেছে এবং সেটা জেনিথ নাদির লাইনের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে আছে। দ্যাট মিন্স আমরা এবি লাইনকে এবি লাইন না, এটা হচ্ছে একটা সার্কেল, এবি গ্রেট সার্কেলকে, দ্যাট মিন্স গ্রেট সার্কেলটা এভাবে দেওয়া আছে আর কি, বুঝা যাচ্ছে কিনা? তাই না? জি স্যার। তাইলে এই সেলেস্টিয়াল হরাইজন বলতে আমরা বুঝতেছি কি এটা একটা গ্রেট সার্কেল, যে গ্রেট সার্কেলটা আর্থের সেন্টার দিয়ে যাবে এবং যেটা জেনিথ নাদির লাইনের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকবে। বুঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি জি স্যার। আচ্ছা, যে সমস্ত টার্মের আগে সেলেস্টিয়াল শব্দটা লেখা থাকবে ওই প্রত্যেকটা টার্ম সেলেস্টিয়াল স্পিয়ারের সাথে রিলেটেড হবে, আর যেগুলোতে সেলেস্টিয়ালটা লেখা থাকবে না বা টেরেস্ট্রিয়াল যদি লেখা থাকে সেগুলোকে আমরা বুঝবো শুধুমাত্র আর্থের সাথে রিলেটেড, নট দ্য সেলেস্টিয়াল স্পিয়ার। এটা আমরা ডেফিনেশনগুলো যখন এক্সপ্লেইন করব তখন জিনিসগুলো আমরা খেয়াল করার চেষ্টা করব। তো এই হচ্ছে সেলেস্টিয়াল হরাইজন। তাহলে মনে রাখবো কি আমরা হরাইজন মানে সব সময় বুঝাই আসলে জেনিথ নাদির লাইনের পারপেন্ডিকুলার। আমি আবার বলি, হরাইজন বলতে মনে রাখবা সেটা জেনিথ নাদির লাইনের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকবে এবং সেটা একটা গ্রেট সার্কেল হবে, এবং গ্রেট সার্কেল হওয়ার কারণেই এই সার্কেলটা আসলে আর্থের সেন্টার দিয়ে পাস করবে। ওকে, নেক্সট। এরপর আসছি এই যে আমরা এখনই দেখতে পাচ্ছি সেই টার্মটা দা টেরেস্ট্রিয়াল পোলস এন্ড ইকুয়েটর, এবং এই ডেফিনেটলি যখন এই টেরেস্ট্রিয়াল টার্মটা দেখতে পাচ্ছি দ্যাট মিন্স এই ডেফিনেশনগুলা বা এই টার্মগুলা ডাইরেক্টলি আর্থের সাথে রিলেটেড। তো প্রথম আমরা পোল তো আমরা অলরেডি দেখে আসছি যে একটা সার্কেলের উপর দুইটা অপোজিট পয়েন্ট, তাহলে টেরেস্ট্রিয়াল পোল বলতে কোনগুলোকে বোঝায়, কোন পয়েন্টগুলোকে, এবং ইকুয়েটর বলতে কি বোঝায়? তাহলে আমরা অলরেডি হরাইজন কাকে বলে জানি। হ্যাঁ বলো, কেউ কিছু বলছো? হ্যালো স্যার, আপনি কন্টিনিউ করেন স্যার। ওকে, the terrestrial poles are the 2 points in which the earth's axis of rotation, এটা একটু খেয়াল করি আমরা, এটা খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, axis of rotation of earth meets the earth's sphere or surface। তাহলে বলা হচ্ছে কি the terrestrial poles are the 2 points in which the earth's axis of rotation meets the earth's surface। তাহলে আমরা যদি বলি এভাবে, এটা একটা আর্থ ধরলাম, আর্থের সেন্টার হচ্ছে এটা,
তাহলে যদি আমি জাস্ট এখানে টিপিক্যালি দেখাচ্ছি, এটাই আমার, ধরো আমার এই এক্সিসটাই হচ্ছে আমার এক্সিস অফ রোটেশন, আর্থের এক্সিস অফ রোটেশন হচ্ছে এটা ধরে নিলাম সেন্টারের রেসপেক্টে। তাহলে বলা হচ্ছে কি এই এক্সিস অফ রোটেশনকে যদি আমরা এক্সটেন্ড করি আর্থ সারফেস বরাবর, যে দুইটা অপোজিট পয়েন্ট পাবো ওই দুইটা পয়েন্টকে কি বলবে? পোল অফ দ্যাট সার্কেল অর পোল অফ দ্যাট আর্থ, আর্থের পোল। তাইলে পোলকে ডিফাইন করতে গেলে প্রথমে আমাদেরকে বুঝতে হবে আর্থের এক্সিস অফ রোটেশন কোনটা বা কোন দিকে। তাহলে আর্থের এক্সিস অফ রোটেশন যে বরাবর থাকবে ঠিক ওই ডিরেকশনকে যদি আমরা আর্থ সারফেস বরাবর এক্সটেন্ড করি, যেই দুইটা অপোজিট পয়েন্ট পাবো সেই দুইটা পয়েন্টকে আমরা কি বলবো? পোল, পোল অফ দ্যাট আর্থ অর অফ দ্যাট সার্কেল। বুঝা গেছে পোল কিভাবে পাবো আর্থের ক্ষেত্রে? যখনই পোল শব্দটা আসবে সাথে সাথে মাথায় চিন্তা আনতে হবে কি, যে এই পোলটা পাবো আসলে আমি আর্থের এক্সিস অফ রোটেশন থেকে। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। তাইলে সেক্ষেত্রে আমরা যদি পোলগুলাকে এভাবে ডিফাইন করি যে উপরের পয়েন্টটাকে আমরা দিলাম পি হিসেবে, নিচের পয়েন্টটাকে দিলাম আমরা পি প্রাইম। তাইলে আমরা পি কে যদি নর্থ পোল বলি, পি প্রাইম হবে কি? যদি নর্থ পোল হয় তাহলে পি প্রাইম সাউথ পোল। সাউথ পোল, এক্স্যাক্টলি। তাহলে এই যে নর্থ পোল সাউথ পোল, এই পোলগুলা বেসিক্যালি ডিফাইন করা হয় আর্থের এক্সিস অফ রোটেশনের রেসপেক্টে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এন্ড দেন তাহলে ইকুয়েটরটা কি? দা টেরেস্ট্রিয়াল ইকুয়েটর ইজ দ্য গ্রেট সার্কেল অফ দ্য আর্থ। তাহলে দেখো ডেফিনেশনে কিন্তু গ্রেট সার্কেল বলা হচ্ছে এটাকে, দ্যাট মিন্স এই সার্কেলটাও কিন্তু আর্থের সেন্টার দিয়ে যাবে। তাহলে দ্য টেরেস্ট্রিয়াল ইকুয়েটর is the great circle of the earth, the plane of which is at right angles to the axis of rotation. তাহলে বলা হচ্ছে কি এই টেরেস্ট্রিয়াল ইকুয়েটরটা একটা গ্রেট সার্কেল যেটা আর্থের সেন্টার দিয়ে যাবে এবং সেটা এক্সিস অফ রোটেশনের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকবে। তার মানে আমরা এটা বলতে পারি কিনা এক্স ওয়াই কি বলতে পারি ইকুয়েটর? জি স্যার, বলতে পারবো। এবং বলা হচ্ছে কি the two poles are equidistant from it। তাহলে এই সেন্টার থেকে পি পয়েন্টটা যত দূরে, সেন্টার থেকে পি প্রাইমটা তত দূরে। এই ক্ষেত্রে কিন্তু ডিসটেন্সটা ফিক্সড। ঠিক বলছি? জি স্যার। আর এটা আর্থের জন্য বলতেছি আমি কথাটা। আর্থের ক্ষেত্রে সেন্টার থেকে পি পয়েন্ট যত দূরে হবে, সেন্টার থেকে পি প্রাইম পয়েন্টও ঠিক তত দূরেই হবে। এই কারণে বলা হচ্ছে the two poles are equidistant from it। এবং এটা মেজারেবল, এটা কিন্তু আননোন না। তাহলে আমরা টেরেস্ট্রিয়াল পোল এবং ইকুয়েটরটা বুঝলাম। আমরা এটা মনে রাখবো সব সময়, ইকুয়েটর হচ্ছে এই পোলের এক্সিস অফ রোটেশন অথবা পোলের পারপেন্ডিকুলার। আর হরাইজনটা কি বলছিলাম? জেনিথ নাদিরের পারপেন্ডিকুলার। এটা একটু মনে রাখবো এই দুটো টার্ম, হরাইজন এবং ইকুয়েটর, কারণ এগুলোর রেসপেক্টে অনেকগুলো প্যারামিটারকে আমরা ডিফাইন করব। তাহলে হরাইজনটা হচ্ছে জেনিথ নাদির লাইনের পারপেন্ডিকুলার এবং সেটাও একটা গ্রেট সার্কেল। আর ইকুয়েটর হচ্ছে এটাও একটা গ্রেট সার্কেল এবং ইকুয়েটরটা হচ্ছে কি পোলের পারপেন্ডিকুলার। পোল মিন্স নর্থ পোল সাউথ পোলের পারপেন্ডিকুলার অথবা এক্সিস অফ রোটেশনের, দ্যাট মিন্স আর্থের এক্সিস অফ রোটেশনের পারপেন্ডিকুলার। বুঝা গেছে? টেরেস্ট্রিয়াল হরাইজনটা কি হয়? বুঝি নাই। টেরেস্ট্রিয়াল হরাইজন আস্তে আস্তে আসতেছি, সবগুলো আছে, আমরা একটু ওয়েট করি, আস্তে আস্তে জানতে পারবো সবকিছু। হ্যাঁ স্যার, ওইটা তো আপনি পড়ান নাই, এই জন্য বলতেছি না পড়াবো তো, আমি পড়াই নাই বলে যে সামনে পড়াবো না তা তো না। এই যে নিচের দিকে দেখো আমরা কয়েকটা টার্ম দেখতে পাচ্ছি, সেন্সিবল হরাইজন, ভিজিবল হরাইজন। আমি আস্তে আস্তে আসতেছি, একটু ওয়েট করো। জি স্যার, জি স্যার। এবার আসি আমরা সেলেস্টিয়াল পোলস এন্ড ইকুয়েটর। এটাকে খুব সহজে যদি আমরা এভাবে ডিফাইন করতে চাই, ধরো এটা যদি আর্থ হয়, যেটা আঁকা আছে সেটা আর্থ, এটার চারপাশে আমরা একটা কি ড্র করলাম, সেলেস্টিয়াল স্পেয়ার ড্র করলাম। তাহলে সেলেস্টিয়াল পোল কোনগুলা? এই যে এটাকে যদি এক্সটেন্ড করি, যে পয়েন্টটা পাবো পি কে এক্সটেন্ড করলে, ঠিক একইভাবে পি প্রাইম কে এক্সটেন্ড করলে যে পয়েন্টটা পাবো, এই দুটো পয়েন্টকেও আমরা কি বলবো? সেলেস্টিয়াল পোলস। দ্যাট মিন্স সেলেস্টিয়াল পোলস গুলোও কিন্তু কি দিয়ে পাস করবে? ওই যে
আর্থের নর্থ পোল সাউথ পোল দিয়ে পাস করবে, দ্যাট মিন্স আর্থের অ্যাক্সিস অফ রোটেশন বরাবর পাস করবে। আর সেলেস্টিয়াল ইকুয়েটর কোনটা? ঠিক এক্স ওয়াই কে যদি আমরা এক্সটেন্ড করি সেলেস্টিয়াল স্ফিয়ার পর্যন্ত, যে ইকুয়েটরটা পাবো সেটাকে আমরা বলবো সেলেস্টিয়াল ইকুয়েটর। বুঝতে পারছি? এখানে একটা জিনিস একটু জিজ্ঞাসা হ্যাঁ বলো বলো। আমার ইকুয়েটর আর হচ্ছে সেলেস্টিয়াল যে হরাইজনটা আছে, হ্যাঁ। এই দুইটা কি সেম হয়ে যাচ্ছে না আলটিমেটলি? কিভাবে হয় বলো না। মানে ইকুয়েটরে তো আমি যখন মানে সাপোজ আমি যদি চিন্তা করি যে আমার ওই পোল লাইনটা যদি আমি ওই যে জেনিথ নাদির লাইনের মতন যদি চিন্তা করি তাহলে তো স্যার ওরকম মানে কখন তুমি যেটা বলতেছো, মানে কখন হরাইজন এবং ইকুয়েটর একই হতে পারে বলো তো? একটা কন্ডিশনে হইতে পারে, শুধুমাত্র একটা লাইন আর condition। হচ্ছে কখন? স্যার হচ্ছে জেনিথ নাদির লাইন এক হলে। কারণ আমরা জেনিথ নাদির যখন এই টার্মগুলো যখন ইউজ করি তখন আমি বলছিলাম কি এই টার্মগুলো ইউজ করার আগে প্রথমে মাথায় আনতে হবে অবজারভারের কথা, ঠিক কি না? হ্যাঁ। এবং একইভাবে যখন আমি কি জানি পোলের কথা যখন বলবো, পোলের কথা মাথায় আসার সাথে সাথে আমাকে প্রথমে বুঝে নিতে হবে কি অ্যাক্সিস অফ রোটেশনের কথা, তাই না? এগুলো কিন্তু একটা আরেকটার সাথে রিলেটেড। এই কারণে কিন্তু আমি এই পয়েন্টগুলো বারবার আসলে পয়েন্ট আউট করতেছি, কারণ এগুলোর মাধ্যমে আমরা আসলে জিনিসগুলো বুঝতে পারবো। তাহলে তুমি যে বলছো যে ইকুয়েটর এবং হরাইজন এক হতে পারবে কিনা, একটা কন্ডিশন এক হবে, কখন? সবসময় এক হবে না। যখন হচ্ছে স্যার অ্যাক্সিস অফ রোটেশনের যে ইয়াটা আর হচ্ছে জেনিথ নাদির লাইনটা ওরা হচ্ছে একই মানে একই লাইন হবে। এটাকে আরো সিম্পলিফাই করলে তুমি যদি অবজারভার দিয়ে বুঝাইতে চাও আমাকে, তখন কিভাবে বুঝাইতে পারবা? অবজারভার যদি স্যার অ্যাক্সিস অফ রোটেশনের উপর থাকে তাইলে এক্স্যাক্টলি। তাহলে আমরা যদি আরো সিম্পলি বলি অবজারভার যদি পি পয়েন্টে থাকে, জি স্যার। শুধুমাত্র তখনই ইকুয়েটর এবং হরাইজন সেম, অন্য কোনো ক্ষেত্রে সেম না। এখন কি বুঝাইতে পারছি? স্যার ক্লিয়ার। ওকে, এরপর আমরা আসি সেন্সিবল হরাইজন। ইট ইজ এ সার্কেল। যেমন ধরো এই যে সেন্সিবল হরাইজনের যখন ডেফিনেশন দিচ্ছি, এটাকে কিন্তু আমি গ্রেট সার্কেল বলতেছি না। এটা কি খেয়াল করছো? সেন্সিবল আমরা কিন্তু এর আগে যখন সেলেস্টিয়াল হরাইজন বলছিলাম তখন কিন্তু সেটা গ্রেট সার্কেল ছিল, তাই না? কিন্তু সেন্সিবল হরাইজনকে আমরা কিন্তু গ্রেট সার্কেল বলতেছি না। It is just a circle. It is a circle in which a plane passes through the point of observation. তাইলে আমরা যদি পি পয়েন্টটাকে, এই যে পি পয়েন্টটাকে যদি আমরা পয়েন্ট অফ অবজারভেশন ধরে নিই, আচ্ছা পি পয়েন্ট ধরার দরকার নাই, তাহলে আমরা একটু কনফিউজ হবো। আমরা পিটা বাদ দিয়ে আপাতত মাথা থেকে আমরা ধরে নিই আর্থ সারফেসের উপর এই একটা পয়েন্ট, আর্থ সারফেসের উপর এই একটা পয়েন্ট। তো এই পয়েন্ট দিয়ে বলা হচ্ছে কি ক্লাসে, হ্যালো, তাহলে আমরা আর্থ সারফেসের উপর যদি এই একটা পয়েন্ট ধরে নিই, বলা হচ্ছে কি ইট ইজ এ সার্কেল ইন হুইচ এ প্লেন পাসেস থ্রু দা পয়েন্ট অফ অবজারভেশন। তাহলে এটাই হচ্ছে আমার পয়েন্ট অফ অবজারভেশন। তাহলে ওই প্লেনটা, দ্যাট মিন্স ওই সার্কেলটা এই পয়েন্ট অফ অবজারভেশন দিয়ে পাস করবে এন্ড ট্যানজেনশিয়াল টু দা আর্থ সারফেস, এবং সেটা আর্থ সারফেসের সাথে ট্যানজেনশিয়াল হবে। এই যে আমি জাস্ট ডেফিনেশনের সাথে মিল রেখে আমি ড্র করার চেষ্টা করতেছি যে এটা হচ্ছে আমার পয়েন্ট অফ অবজারভেশন। পয়েন্ট অফ অবজারভেশন দিয়ে যদি আমি আর্থ সারফেসের সাথে একটা ট্যানজেনশিয়াল ড্র করি, সেটা হচ্ছে এটা। তাহলে এই ট্যানজেনশিয়ালটা কি হবে? টু দা আর্থ সারফেস অর নরমাল টু দা জেনিথ নাদির লাইন, এবং এই লাইনটা, এই প্লেনটা এই জেনিথ নাদির লাইনের সাথে পারপেন্ডিকুলার কিনা। আমি এখন ধরে নিই যে পয়েন্ট অফ অবজারভেশনে একজন অবজারভার আছে, যেহেতু সে অবজার্ভ করতেছে। পয়েন্ট অফ অবজারভেশন একজন অবজারভার আছে, সে হচ্ছে এটা। তাইলে তার রেসপেক্টে এটা হচ্ছে আমার জেনিথ পয়েন্ট এবং নিচেটা হচ্ছে আমার নাদির পয়েন্ট, তাই তো? জি স্যার। তাইলে এই প্লেনটা জেনিথ নাদির লাইনের সাথেও পারপেন্ডিকুলার না? এই লাইনটা জেনিথ নাদিরের সাথে পারপেন্ডিকুলার কিনা? জি স্যার। ওকে, ইন্টারসেক্টস উইথ সেলেস্টিয়াল স্ফিয়ার। তাহলে এই প্লেনটা সেলেস্টিয়াল স্ফিয়ারের সাথে কানেক্ট হবে, ইন্টারসেক্ট হবে। দ্যাট মিন্স
তাহলে আমরা এখন সেন্সিবল হরাইজন বলতে কি বুঝি? এটা একটা সার্কেল, যে সার্কেলটা পয়েন্ট অফ অবজারভেশন দিয়ে পাস করবে এবং যেটা আর্থের সাথে ট্যানজেনশিয়াল হবে, ট্যানজেন্ট হিসেবে থাকবে, আর্থের সাথে ট্যানজেন্ট হিসেবে থাকবে, এবং সেটাকে আমরা যদি এক্সটেন্ড করি সেলেস্টিয়াল স্ফিয়ার বরাবর, তাইলে যে প্লেনটা পাবো বা যে সার্কেলটা পাবো সেটাকে বলা হচ্ছে সেন্সিবল হরাইজন। বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি স্যার। Okay, and then the line of sight of an accurately labeled telescope lies in this plane. তাহলে বলা হচ্ছে কি আমরা যখন কোন একটা থিওডোলাইট বা টোটাল স্টেশন বা টেকলিমিটার দিয়ে যখন আমরা ফোকাসিং করি, তখন লাইন অফ সাইটটা ডেফিনেটলি সব সময় এই সেন্সিবল হরাইজনের উপর থাকবে। এটা কি বোঝা গেছে? The line of sight, that means focusing line ta of an accurately labeled telescope lies in this plane, that means a sensible horizon. That means এই হরাইজনটা ডেফিনেটলি অবজারভারের সাথে রিলেটেড, এবং এই টোটাল হরাইজনটা কিন্তু অবজারভার দেখতে পাবে না। এটা আমরা একটু পরে আসতেছি। আমরা শুধু এতটুকুই বুঝি এখানে সেন্সিবল হরাইজনে যে অবজারভারের যেটা লাইন অফ সাইট সেটা সব সময় এই সেন্সিবল হরাইজনের উপর লাই করবে বা অবস্থান করবে। এটা কি বুঝছি কিনা? হ্যালো, জি স্যার। ওকে, এবার আসি ভিজিবল হরাইজন। ইট ইজ দ্য সার্কেল অফ কন্টাক্ট উইথ দ্য আর্থ অফ দ্য কোন অফ ভিজুয়াল রেস পাসিং থ্রু দ্য পয়েন্ট অফ অবজারভেশন। দ্যাট মিনস visible horizon is a small circle of earth. তাইলে দেখো এই যে সেন্সিবল হরাইজনের যে সার্কেলটা পাচ্ছি, এই পুরো সার্কেল কিন্তু অবজারভার ক্লিয়ারলি দেখতে পাবে না, ঠিক কি না? হ্যালো স্যার, আবার একটু বলেন স্যার। হ্যাঁ, বলতেছি যেটা অবজারভার কিন্তু সেন্সিবল হরাইজন বা যেটা আমরা সার্কেল বলতেছি, এই সেন্সিবল হরাইজনকে কিন্তু সে ক্লিয়ারলি ভিজিবল করতে পারবে না। এটা কি বুঝাইতে পারছি? আর ভিজিবল হরাইজন বলতে বোঝাচ্ছে কি, এই ভিজিবল হরাইজনও কিন্তু থাকবে হচ্ছে সেন্সিবল হরাইজনের উপর, কিন্তু সেটা ডায়া হবে ছোট। সেটা ডায়া হবে ছোট। ধরো আমরা এতটুকু ধরে নিলাম, অর্থাৎ যতটুকু পর্যন্ত একজন অবজারভার ইনস্ট্রুমেন্টের মাধ্যমে হোক বা খালি চোখে হোক যতটুকু জায়গা কভার করতে পারবে, যতটুকু ডিস্টেন্স কভার করতে পারবে ক্লিয়ারলি উইথাউট এনি অবস্ট্রাকশন, সেই স্মল সার্কেলটাকে বলা হচ্ছে ভিজিবল হরাইজন। এটা কি বুঝছি কিনা? জি স্যার, এখন জি স্যার, বুঝছি। বুঝছি। ওই যে যেমন ধর আমি একটু আগে এরকম একটা কর্ডের একটা এক্সাম্পল দেখিয়েছিলাম, জাস্ট এরকম। যেমন ধরো এখানে যদি অবজারভার হয়, অবজারভারের দু চোখ দিয়ে সে ম্যাক্সিমাম এতটুকু এরিয়া কভার করতে পারবে, দেখতে পারবে, তাই না? এই যে একটা ফিক্সড ডিসটেন্স পর্যন্ত সে দেখতে পারবে, অবজার্ভ করতে পারবে দুই চোখ দিয়ে, এতটুকু এরিয়া সে কভার করতে পারবে। তাহলে আমি যদি এই যে কোন অফ দ্য ভিজুয়াল রে, এই যে এই কোণটাকে ভিজুয়াল রে দুইটার যে কোণ, এই কোণটাকে যদি আমরা জাস্ট রোটেট করাই, তাহলে যে সার্কেলটা ফর্ম হবে সেটাই হচ্ছে আমার আসলে ভিজিবল হরাইজন। এখন কি বুঝা গেছে? না স্যার, বুঝিনি। বুঝো নাই নাকি? আপনারা বললেন যে ভিজিবল হরাইজন হচ্ছে সেন্সিবল হরাইজনের জাস্ট একটা পোরশন। ভিজিবল হরাইজনটা সেন্সিবল হরাইজনের উপরেই থাকবে, কিন্তু ভিজিবল হরাইজনের ডায়ামিটারটা হবে সেন্সিবল হরাইজনের চেয়ে অনেক কম। কারণ ভিজিবল হরাইজন মানে কি, হরাইজনের সেন্সিবল হরাইজনের যতটুকু অংশ অবজারভারের কাছে ভিজিবল হবে, সোজা কথায় সেন্সিবল হরাইজনের যতটুকু অংশ অবজারভারের কাছে ভিজিবল হবে, ততটুকু অংশ বা ততটুকু পরিমাণ ডায়ামিটারের সার্কেলকে আমরা ভিজিবল হরাইজন বলতে পারবো। এখন কি বুঝাইতে পারছি? জি স্যার। ভিজিবল বলতে স্যার আমি কোন জিনিসটাকে ভিজিবল ধরতেছি কি? আচ্ছা, যেমন ধরো তুমি যে কোনো এক জায়গাতে দাঁড়াই আছো, হ্যাঁ, ধরো একটা আমি যদি কিভাবে বলতাম,
ধরো মরুভূমিতে তুমি দাঁড়াই আছো, হ্যাঁ, আশেপাশে তুমি আসলে মরুভূমি ছাড়া আর কিছুই দেখতে পারতেছো না, ওরকম একটা জায়গাতে দাঁড়াই আছো। তাইলে যখন তুমি যে কোনো একটা ডিরেকশনে যখন অবজার্ভ করবা, তুমি একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর্যন্ত যে কোনো অবজেক্টকে ক্লিয়ারলি দেখতে পাবা, যে কোনো একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর্যন্ত। এর পরের অবজেক্টগুলো কিন্তু ক্লিয়ারলি ভিজিবল হবে না। এটা আমরা মানি কিনা আগে সেটা বলবো। জি স্যার। তাইলে তুমি যখন খালি চোখে বলো বা যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে যখন দেখতেছো, তোমার একটা ভিজিবল রেঞ্জ থাকবে। ইনস্ট্রুমেন্টের একটা ভিজিবল রেঞ্জ আছে, কারণ ইনস্ট্রুমেন্টেরও কিন্তু ভিজিবল রেঞ্জ কিন্তু ইনফাইনিট না। তাহলে ইনস্ট্রুমেন্টের একটা ভিজিবল রেঞ্জ আছে, তোমার নিজের চোখেরও একটা ভিজিবল রেঞ্জ আছে। তাইলে ওই ভিজিবল রেঞ্জ পর্যন্ত যে সার্কেলটা তুমি কনসিডার করো, সেই সার্কেলটাকে আমরা সবসময় ভিজিবল হরাইজন বলি। আচ্ছা, সার্কেলটাকে ভিজিবল হরাইজন বলবো আমরা? সার্কেলটাকে এক্স্যাক্টলি। এই যে যেমন ধরো আমি তো একটা এক্সাম্পল দিয়ে বুঝালাম যে ধরো এটা হচ্ছে আমার সেন্টার পয়েন্ট আর্থের, ধরো সেন্টার পয়েন্ট না, এটাকে আমরা এভাবে যদি বলি এটা একটা সার্কেল, সার্কেলের সেন্টার পয়েন্ট হচ্ছে এটা। ধরো নাও এখানে একজন অবজারভার আছে, সে একটা পার্ট দেখতেছে। ধরো তুমি নরমালি এখনই যদি খেয়াল করো, তুমি তোমার দু চোখ দিয়ে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল পর্যন্ত দেখতে পাও। তুমি কি 360 দেখতে পাও দুই চোখ দিয়ে? না স্যার। আচ্ছা, তাইলে একটা আমরা যদি দুই চোখ দিয়ে যতটুকু অংশ দেখতে পাই, সেটাকে যদি আমরা একটা কোণ হিসেবে রিপ্রেজেন্ট করি, এই যে কোণ, এটা একটা কোণ না? দ্যাট মিন্স হ্যাঁ, আমরা কোন এক ডিরেকশনে যদি অবজার্ভ করি, তাহলে আমরা যতটুকু অংশ দেখতে পাবো আর কি। তাহলে এই ধরো এই ডিসটেন্স পর্যন্ত আমরা ক্লিয়ারলি ভিজিবল আমাদের কাছে। তাহলে এই যে কোণটাকে, দ্যাট মিন্স এই আর্কটাকে যদি আমরা রোটেট করাই, তাহলে যে সার্কেলটা ফর্ম হবে, এবং এই সার্কেলটা ডেফিনেটলি সেন্সিবল হরাইজনের উপর থাকবে। দুইটা হরাইজনেরই সেন্টার এক হবে। সেন্টার মিন্স পয়েন্ট অফ অবজারভেশনই হচ্ছে তাদের সেন্টার। তাহলে ভিজিবল রেঞ্জ পর্যন্ত যতটুকু সার্কেল আমরা কনসিডার করি, সেটাকে আমরা বেসিক্যালি ভিজিবল হরাইজন বলবো। বুঝা গেছে এখন? জি স্যার, এবার বুঝতে পারছি। স্যার হ্যাঁ বলো। আপনি যে সার্কেলটা ড্র করলেন না, হ্যাঁ ওইটা তো ওখানে মানে আমার মানে চোখে যতটুকু ওই যে একটা আর্ক যেটা ড্র করলেন, যে হ্যাঁ, একটু আর্ক হচ্ছে আমার ভিজিবল, হ্যাঁ এটা স্যার অফকোর্স আমার সেলেস্টিয়াল যে ইয়াটা কি বলে এটা, সেন্সিবল হরাইজন না আমার সরি যে স্পেয়ারটা আর কি, যে মেইন যে স্পেয়ারটা, সেলেস্টিয়াল যে স্পেয়ারটা, ওইটা আমার স্পেয়ারের একটা পোরশন না? ডেফিনেটলি ও স্পেয়ারের একটা পোরশন না। স্পেয়ারের পোরশন বলতে কি বুঝতে চাচ্ছো? আমি আসলে এই পাশে ডান পাশে যেটা আমরা ডায়াগ্রাম ড্র করলাম, এই ডায়াগ্রামটা আসলে এই যে এই পার্ট থেকে নিয়ে আসলাম, যে এই যে আমি এখন যেটা ড্র স্যার একটা প্লেন না স্যার? ডেফিনেটলি একটা প্লেন। এই যে প্লেনটাকে আমি জাস্ট এই এতটুকু সেকশনকে আমি এখানে এঁকে দেখালাম, যেখানে এই পয়েন্ট এবং এই পয়েন্ট এটা হচ্ছে সেম পয়েন্ট। আর হচ্ছে এই যে এই স্ট্রেট লাইনটা যেটা, এটা কোনটা স্যার? কোন স্ট্রেট লাইন এটা? হ্যাঁ হ্যাঁ, মানে এইটুকু যেটা আপনার মার্ক করছেন, এই স্ট্রেট লাইন যেটা, এটা তো আমরা এতক্ষণ বলতেছিলাম সেন্সিবল হরাইজন, যখন ডেফিনিশন দিচ্ছিলাম কি যে সেন্সিবল হরাইজনটা হচ্ছে একটা সার্কেল। এটা কিন্তু গ্রেড সার্কেল না, এটা একটা সার্কেল বা এটা একটা প্লেন, যে প্লেনটা এই যে পয়েন্ট অফ অবজারভেশন দিয়ে পাস করবে, এই দ্যাট মিন্স এই যে পাস করতেছে, এবং সেই প্লেনটা এই আর্থ সারফেসের সাথে ট্যানজেন্ট হিসেবে থাকবে, এবং সেই প্লেনকে যদি আমরা সেলেস্টিয়াল স্পেয়ার বরাবর এক্সটেন্ড করি, যে সার্কেলটা পাবো সেটাকে বলা হচ্ছে সেন্সিবল হরাইজন। এবং ঠিক সেম হরাইজনের উপর যতটুকু সার্কেল পর্যন্ত পোরশন আমরা ক্লিয়ারলি ভিজিবল হবে একজন অবজারভারের কাছে, ওই ছোট্ট সার্কেলটাকে বলা হচ্ছে ভিজিবল হরাইজন। ওই ছোট সার্কেলটা কোনটা স্যার? 2D তে আমি সার্কেলটা কিভাবে দেখাইতাম, সেজন্য আমি এখান থেকে জাস্ট এতটুকু ডিসটেন্স, এই ডায়ামিটারটাকে আমি জাস্ট এখানে দেখাইলাম। এই যে আমি স্যার ভাবতেছিলাম যে সেন্সিবল হরাইজন হচ্ছে এই যে আপনি যে টেনজেন্ট আঁকলেন না একদম পুরো স্পেয়ার বরাবর, আমি ভাবছি এটা হচ্ছে আমার আর কি সেন্সিবল হরাইজন। এটা হচ্ছে সেন্সিবল হরাইজন। সেন্সিবল হরাইজন হচ্ছে আসলে এই যে সেলেস্টিয়াল স্পেয়ারের এই পয়েন্ট থেকে সেলেস্টিয়াল স্পেয়ারের এই পয়েন্ট পর্যন্ত। দ্যাট মিন্স এই বরাবর যদি আমি একটা স্পেয়ার যদি ড্র করি, সার্কেল যদি ড্র করি, এই পুরোটাই হচ্ছে আসলে আমার কি ওই যে সেন্সিবল হরাইজন। আচ্ছা
তাহলে ওই সেন্সিবল হরাইজনের মধ্যে আমি তো পুরোটা এখানে যে অবজারভার থাকবে সে তো পুরোটা দেখতে পারবে না, ক্লিয়ারলি ভিজিবল হবে না। তাহলে এই পয়েন্টে দাঁড়িয়ে সে যতটুকু ক্লিয়ারলি ভিজিবল করতে পারবে। তাহলে ধরো আমি এই সার্কেলটা এভাবে নিলাম, ছোট সার্কেলটা, যদিও বা এখানে একটু হিজিবিজি হয়ে গেছে। আপনি স্যার বুঝা গেছে এখন? এই যে এখন বুঝছো কিনা? হ্যাঁ হ্যাঁ স্যার এখন বুঝছি। তাহলে দেখো এই কারণে আমি বলতেছিলাম কি, মানে সেন্সিবল হরাইজন এবং ভিজিবল হরাইজন দুইটা হরাইজনের সেন্টারই হচ্ছে আমার পয়েন্ট অফ অবজারভেশন, এবং ভিজিবল হরাইজনটা সবসময় সেন্সিবল হরাইজনের উপর লাই করবে, হ্যাঁ, এবং ভিজিবল হরাইজনের ডায়ামিটারটা খুবই ছোট হবে উইথ রেসপেক্ট টু সেন্সিবল হরাইজন। এবার ক্লিয়ার। এখন কি বুঝছি? জি স্যার, জি। ওকে, ক্লাসে হ্যালো। এরপর আসি ভার্টিক্যাল সার্কেল। A vertical circle of the celestial sphere, a vertical circle of the celestial sphere, that means এই সার্কেলটা ডেফিনেটলি celestial sphere এর ক্ষেত্রে আমরা ডিফাইন করি। A vertical circle of the celestial sphere is great circle, এটাও একটা great circle passing through the zenith and nadir। আবার বলি, এই ভার্টিক্যাল সার্কেলকে ডিফাইন করতেছি কিভাবে, যে এটা একটা গ্রেট সার্কেল এবং এই গ্রেট সার্কেলটা পাস করবে কি দিয়ে, জেনিথ এবং নাদির পয়েন্ট দিয়ে। তাহলে যে গ্রেট সার্কেলটা জেনিথ নাদির পয়েন্ট দিয়ে পাস করবে সেটাকে আমরা ভার্টিক্যাল সার্কেল বলবো। এবং আরেকটা ইনফরমেশন দেওয়া হচ্ছে কি, দে অল কাট দ্য সেলেস্টিয়াল হরাইজন এট রাইট অ্যাঙ্গেলস। এটা ঠিক কিনা বলো, এই যে সেকেন্ড ইনফরমেশনটা বুঝছি কিনা? আমরা কিন্তু এখন যে প্যারামিটারগুলো ডিফাইন করব এগুলোর জন্য যা যা লাগবে এগুলো আমরা অলরেডি ডিফাইন করে ফেলছি। সেলেস্টিয়াল স্পেয়ার কি জিনিস সেটাও জানি, রেড সার্কেল কি জিনিস সেটাও জানি, জেনিথ নাদির পয়েন্ট কি জিনিস সেটাও জানি, সেলেস্টিয়াল হরাইজন কি জিনিস সেটাও জানি। এবার বুঝতে পারি কিনা ভার্টিক্যাল সার্কেলটা কোথায় হবে? তাইলে একটু ভিজুয়ালাইজ করি, একটু আমরা ইমাজিন করার চেষ্টা করি যে ভার্টিক্যাল সার্কেলটা আসলে কোন বরাবর যেতে পারে। A vertical circle of the celestial sphere is great circle। তাহলে গ্রেট সার্কেল বলছে মানে কি, এটা আসলে সেন্টার দিয়ে যাবে, আর্থের সেন্টার দিয়ে যাবে এবং পাসিং করবে জেনিথ এবং নাদির পয়েন্ট দিয়ে। তাহলে প্রথমে আমাদেরকে এই যে কোনো একটা স্পেয়ারে জেনিথ নাদির পয়েন্টগুলো ডিফাইন করে রাখতে হবে, তখনই সুবিধা হবে। তাহলে জেনিথ নাদির পয়েন্ট ডিফাইন করতে গেলে প্রথমে ডিফাইন করতে হবে অবজারভারের পজিশন কোথায়। তাহলে যদি অবজারভারের পজিশন ডেফিনিট থাকে তাহলে তার রেসপেক্টে জেনিথ নাদির ফিক্স হয়ে যাবে। তাহলে ভার্টিক্যাল সার্কেলটা হচ্ছে এমন একটা সার্কেল যে সার্কেলটা আসলে ওই জেনিথ এবং নাদির পয়েন্ট দিয়ে পাস করে যাবে। এবং আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে কি, এবং এই ভার্টিক্যাল সার্কেলগুলা কাট করবে সেলেস্টিয়াল হরাইজনকে এট রাইট অ্যাঙ্গেলে। তাহলে হরাইজনের সাথে রাইট অ্যাঙ্গেলে থাকবে, দ্যাট মিন্স আসলে কোন ডিরেকশনে থাকবে সেটা বলো তো? হরাইজনের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকা মানে কোন ডিরেকশনে থাকা? স্যার ভার্টিক্যাল। ভার্টিক্যাল, হ্যাঁ। আর বা একটা স্পেসিফিক নাম আছে তো, ভার্টিক্যাল তো আমি বুঝতেছি না আসলে। হরাইজনের পারপেন্ডিকুলার ডিরেকশন মানে জেনিথ আর নাদির, জেনিথ আর নাদির। হরাইজনের পারপেন্ডিকুলার ডিরেকশন মানে জেনিথ নাদির লাইন বরাবর। তাইলে দেখো গ্রেট সার্কেলটা ওই জেনিথ নাদির লাইন বরাবর আছে বলেই ওই সার্কেলটা আসলে জেনিথ এবং নাদির পয়েন্ট দিয়ে যাচ্ছে। এখন কি বুঝছো? জি স্যার। হ্যাঁ, তাইলে ভার্টিক্যাল সার্কেলটা মনে রাখবা সব সময় হরাইজনের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকবে, অর্থাৎ জেনিথ নাদির লাইন বরাবর পাস করবে, এবং এটা একটা গ্রেট সার্কেল হবে যেটা আসলে আর্থের সেন্টার দিয়েও যাবে, এবং যেটা আর্থের সেন্টার দিয়ে যাবে, আমি ভুল বলতেছি, যে সার্কেলের সেন্টার হবে আর্থের সেন্টার এবং সেটা জেনিথ নাদির পয়েন্ট দিয়ে যাবে। ক্লিয়ার? স্যার মানে ওই আপনার জেনিথ নাদির যে লাইনটা আছে ওটার ডায়ামিটার ধরে একটা সার্কেল আঁকলো, এটা ভার্টিক্যাল সার্কেল। এক্স্যাক্টলি, এই তো। এবার আসি দা অবজারভারস মেরিডিয়ান। তাহলে অবজারভারস মেরিডিয়ান যেহেতু প্রথমে খুঁজতে হবে অবজারভার কোথায়। দ্য মেরিডিয়ান অফ এনি পার্টিকুলার পয়েন্ট মিন্স পয়েন্ট অফ অবজারভেশন। পয়েন্ট অফ অবজারভেশন মিন্স যে পয়েন্টে অবজারভার থাকবে। তাহলে বলা হচ্ছে কি, দ্য মেরিডিয়ান, এটাও একটা সার্কেল, দ্য মেরিডিয়ান অফ এনি পার্টিকুলার পয়েন্ট। তাহলে কোন একটা পার্টিকুলার পয়েন্টের মেরিডিয়ান বলতে, মেরিডিয়ান মিন্স একটা সার্কেল। তাহলে কোন একটা পয়েন্টের বা কোন একটা পয়েন্ট অফ অবজারভেশনের বা কোন একজন অবজারভারের রেসপেক্টে যদি আমরা মেরিডিয়ানকে ডিফাইন করতে চাই, তাহলে ডেফিনেটলি প্রথমে ওই মেরিডিয়ান বা ওই সার্কেলের উপর
কে থাকবে, ওই পয়েন্ট অফ অবজারভেশনটা থাকবে। একটা পয়েন্ট কিন্তু ফিক্স থাকবে। এটা বুঝছি কিনা প্রথমে, যে মেরিডিয়ানকে আমরা ডিফাইন করতে যাচ্ছি, ওই মেরিডিয়ানের উপর ওই পার্টিকুলার পয়েন্ট অফ অবজারভেশনটা থাকবে বা অবজারভার থাকবে ওই সার্কেলের উপর। ইজ দ্যাট সার্কেল হুইচ passes through the zenith and nadir of the point as well as through the poles. Poles means north and south pole. তাহলে এবার ডিফাইন করি তো। তাহলে অবজারভার মেরিডিয়ানের উপর কি কি থাকবে সেটা বলো তো, এই সার্কেলের উপর কি কি থাকবে? এটার উপর হচ্ছে স্যার অবজারভার থাকবে, তারপর হচ্ছে আমার পোল থাকবে, আর যেহেতু অবজারভার থাকবে সো অফকোর্স ওইটা আমার এক্সিয়াল রোটেশন মানে অ্যাক্সিস রোটেশনের লাইনও হইতে পারে, আর হচ্ছে আপনার আবার জেনির আর নাদির লাইনও থাকবে। এই জিনিসগুলো আসলে বলতেছে কেন বারবার, কারণ এগুলা পরবর্তীতে গেলে তখন তো সবসময় ডেফিনিশন করা সম্ভব হবে না, তখন জাস্ট টার্মটা দেখে বুঝে যেতে হবে এটার পজিশন কি রকম হবে। তাহলে অবজারভার মেরিডিয়ান বলতে সবই আছে স্যার। হ্যাঁ, অবজারভার আর মেরিডিয়ান সবই আছে আসলে। তাহলে টোটাল কয়টা পয়েন্ট? 5টা পয়েন্ট থাকবে। কি কি 5টা পয়েন্ট কি কি বলো তো? অবজারভার থাকবে, হ্যাঁ, দেন হচ্ছে জেনিথ নাদির লাইন থাকবে। জেনিথ নাদির পয়েন্ট থাকবে যে লাইন না। আচ্ছা 5টা পয়েন্ট তো, একটা হচ্ছে পয়েন্ট অফ অবজারভেশন, একটা হচ্ছে জেনিথ পয়েন্ট, একটা হচ্ছে নাদির পয়েন্ট, একটা হচ্ছে নর্থ পোল, একটা হচ্ছে সাউথ পোল। বুঝা গেছে? জি স্যার। ওকে, এবং লাস্ট আরেকটা ইনফরমেশন দিচ্ছি, সেটা কি? ইট ইজ দাস এ ভার্টিক্যাল সার্কেল। তাইলে অবজারভার এন্ড মেরিডিয়ান এক ধরনের ভার্টিক্যাল সার্কেল। কেন বলো তো? অবজারভার এন্ড মেরিডিয়ানও এক ধরনের ভার্টিক্যাল সার্কেল। কেন? স্যার জেনিথ নাদির পয়েন্ট দিয়ে যাচ্ছে সেজন্য। জি স্যার। ওকে স্যার, এখানে একটা কোশ্চেন আছে বলো। সেটা হচ্ছে আমার যে মানে অ্যাক্সিসের যে রোটেশন মানে আর্থের যে অ্যাক্সিসের যে রোটেশন যে ইয়াটা থাকে, রোটেশনাল যে লাইনটা থাকে, ওইটাও কি এটার উপর পড়বে? কোনটা? আর লাইন, আমি তোমরা বারবার কনফিউজড হচ্ছ। আমি কিন্তু লাইনের কথা একবারও বলিনি। আমি যখন অবজারভারের মেরিডিয়ানটা ডিফাইন করতেছি, মেরিডিয়ান তো এক ধরনের সার্কেল, এটা তো বললাম আমি, এটা একটা সার্কেল। এই সার্কেলের উপর কয়টা পয়েন্ট থাকবে সেটা বলতেছি। একটু ভিজুয়ালাইজ করো জিনিসগুলো। আমি যখন বলবো তখন একটু ইমাজিন করার চেষ্টা করবা যে এই সার্কেলের উপর কি কি পয়েন্ট থাকবে, তাইলে তুমি ইজিলি বুঝতে পারবা মেরিডিয়ান কোনটা হইতে পারে। তাইলে মেরিডিয়ানটা বা সার্কেলটা এমন ভাবে থাকবে যেখানে ওই সার্কেলের উপর বা ওই মেরিডিয়ানের উপর পয়েন্ট অফ অবজারভেশনও থাকতে হবে, জেনিথ পয়েন্ট নাদির পয়েন্টও থাকতে হবে, এবং সাউথ পোল নর্থ পোলও থাকতে হবে। এটা নট নেসেসারি যে নর্থ পোল সাউথ পোলের যে লাইনটা ওই লাইন বরাবর যে যাইতে হবে, সেটা নট নেসেসারি। কিন্তু বাই এনি মিনস এই 5টা পয়েন্ট ওই মেরিডিয়ানের উপর থাকতে হবে, তখনই আমরা ওই মেরিডিয়ান বা সার্কেলকে কি বলতে পারবো? অবজারভারস মেরিডিয়ান। এখন বুঝতে পারছি? স্যার বলো। মানে ওই যে পয়েন্ট অফ অবজারভেশনটাই তো এক প্রকার আর্থের সেন্টারটা বোঝাচ্ছে নাকি? ধরা যায়, কারণ এখানে তো আর্থের রেডিয়াসটাকে নেগলিজিবল ধরা হয়েছে আর কি। তারপর বলো। জি স্যার, এটাই জানতে চাইছিলাম। আচ্ছা আচ্ছা, এরপর আসে আমরা। আচ্ছা, এখনো কি কোনো কনফিউশন আছে? বুঝা যাচ্ছে না না? আচ্ছা, ভার্টিক্যাল সার্কেলটা আমরা একটু বুঝার চেষ্টা করি। ভার্টিক্যাল সার্কেল একটু আমরা ডায়াগ্রামে যাই। ভার্টিক্যাল সার্কেলটা হচ্ছে জেনিথ নাদির পয়েন্ট দিয়ে যাবে। আচ্ছা, এখানে একটু দেখো, এখানে ভার্টিক্যাল সার্কেল একটা নাম লেখা আছে, তাই না? দেখা যাচ্ছে কি? জি স্যার। তাহলে দেখো, এই যে ভার্টিক্যাল সার্কেলটা কি দিয়ে আছে দেখো তো একটু, কোন পয়েন্ট দিয়ে পাস করতেছে দেখো তো। জেনিথ আর নাদির। এখন কি বুঝছি ভার্টিক্যাল সার্কেলটা? এই ভার্টিক্যাল সার্কেলটা যে কোনো ডিরেকশনে থাকতে পারে। এটা তো আমরা এই পাশে দেখালাম, এটা তো ধরো এই পাশেও হইতে পারে, এই পাশেও হইতে পারে, যে কোনো স্পেয়ারের উপর যে কোনো ডিরেকশনে থাকতে পারে। কিন্তু আমার মেইন কনসার্ন হচ্ছে যেটা, যে সার্কেলটা অবশ্যই জেনিথ এবং নাদির পয়েন্ট দিয়ে যেতে হবে। তাহলে এখানে দেখো, এই যে সার্কেলটাকে আমরা, এবং এটা একটা গ্রেড সার্কেল, ডেফিনেটলি এই গ্রেড সার্কেলকে আমরা ভার্টিক্যাল সার্কেল তখনই বলতেছি কারণ এই সার্কেলটা আসলে জেনিথ এবং নাদির পয়েন্ট দিয়ে যাচ্ছে। ভার্টিক্যাল সার্কেল থেকে ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার দেখো আরেকটা বলছিলাম কি, যে
অবজারভার্স মেরিডিয়ান। তাহলে অবজারভার্স মেরিডিয়ানের ক্ষেত্রে বলা হচ্ছে কি যে এটাও একটা ভার্টিক্যাল সার্কেল, দ্যাট মিন্স এটাও জেনিথ নাদির পয়েন্ট দিয়ে যাবে, পোল দিয়েও যাবে, আবার পয়েন্ট অফ অবজারভেশন দিয়েও যাবে। এটাকে তাহলে কিভাবে বুঝতে পারি আমরা? এই যে আমরা যদি বাইরের সার্কেলটাকে কনসিডার করি, এই যে বাইরের সার্কেল, বাইরের সার্কেল বলতে কোনটাকে বুঝতেছি আমি? এই যে বাইরের সার্কেল বলতে এটাকে বুঝাচ্ছি আমি। ধরো দেখো, এটাকে যদি আমি জাস্ট এই সেলেস্টিয়াল স্ফিয়ারকে যদি আমি ছোট করে ফেলি, যেহেতু অবজারভার্স মেরিডিয়ান বলতেছি, অবজারভার্স মেরিডিয়ান যেহেতু বলতেছি, তাহলে এটা আমি আর্থের রেসপেক্টে করছি। ধরে নি এটাই আমার আর্থ, যেহেতু আমি আর্থের রেসপেক্টে বলতেছি অবজারভার্স মেরিডিয়ান, অবজারভার তো আর্থের উপর থাকবে, সে তো আর সেলেস্টিয়াল স্ফিয়ারের উপর থাকবে না। তাহলে দেখো এক্স্যাক্টলি ধরো আমি যেহেতু এটা আর্থ হিসেবে ধরতেছি, তাহলে অবজারভার ধরো জেড পয়েন্টে অবজারভার আছে, তাহলে অবজারভারের মাথা যেখানে ইমিডিয়েট সেই পয়েন্টটা হচ্ছে ধরো জেনিথ পয়েন্ট, এবং তার নিচের পয়েন্টটা হচ্ছে নাদির পয়েন্ট, ঠিক আছে? তাহলে এখন যদি আমি জাস্ট এই যে লাল সার্কেল যেটা, এটাকে যদি দেখি আমি, এখন দেখো তো এই সার্কেলের উপর কয়টা পয়েন্ট আছে? আর পি 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 প্রাইম হচ্ছে নর্থ পোল সাউথ পোল, এই যে পি আর পি প্রাইম। এবার দেখো তো মিলে কিনা অবজারভার্স মেরিডিয়ান। এখনো বুঝতেছি না? জি স্যার, 5টা পয়েন্ট আছে। এই যে জেনিথ পয়েন্ট আছে জেড, এবং ইমিডিয়েট ওই পয়েন্টে আসলে অবজারভার। তাহলে পয়েন্ট অফ অবজারভেশন এখানে, জেনিথ এখানে, নাদির তার অপোজিটে, আর পি পি প্রাইম এখানে। তাহলে দেখো এই লাল সার্কেলের উপর 5টা পয়েন্ট আছে কিনা? আছে? জি স্যার। এবং এটাকে আমরা এই ভার্টিক্যাল সার্কেল বলতে পারবো কিনা? এই লাল সার্কেলকে ভার্টিক্যাল সার্কেল বলতে পারবো কিনা? অবজারভার তো মাঝখানে। আরে ভার্টিক্যাল ডেফিনেশনে কি বলেছিলাম আমি? ভার্টিক্যাল সার্কেলটা জেড এবং জেড প্রাইম দিয়ে যাবে। এই লাল সার্কেলটা গেছে কিনা? হয়ে গেছে, এত কিছু তো বোঝার দরকার নাই। এই কারণে বললাম যে টার্মগুলো আমরা মনে রাখবো আসলে কোন কোন পয়েন্ট দিয়ে যাচ্ছে, তাহলে তো আমরা ইজিলি বের করতে পারি এখান থেকে। বুঝছি কিনা এখন? কোনো কনফিউশন? স্যার মাঝখানে বলছিলেন ভার্টিক্যাল সার্কেল একটা গ্রেট সার্কেল, এটা কি গ্রেট সার্কেল? লাল সার্কেলটা এখানে লাল সার্কেলটা গ্রেট সার্কেল না, এটা আর্থের সেন্টার দিয়ে আছে। এটার সেন্টার হচ্ছে আর্থের সেন্টার, দ্যাট মিন্স এই পয়েন্টটা এখানে। এখানে যতগুলো সার্কেল দেখানো হচ্ছে সবগুলাই গ্রেট সার্কেল। বুঝছি কিনা? এখনো কনফিউশন? জি স্যার। স্যার বুঝতে পারছি। জেনিথ নাদি গ্রেট সার্কেল সাথে গুলো দিয়ে যাবে। ঠিক আছে এখন? জেটে আছে আবার জি স্যার। অবজারভার কি স্যার জেটে আছে? হ্যাঁ হ্যাঁ কিন্তু স্যার হ্যাঁ, জেড পয়েন্ট নিচে না। আরে বললাম তো এটাই হচ্ছে আমার আর্ট। এতক্ষণ কি বললাম? আরে কিছুই খেয়াল করতেছো না তোমরা। স্যার বললাম তো জেনিথ আর যেটা নাদি লাল সার্কেল আছে এটাই আমার আর্ট। ইতে হয় আর কি, ওই এই সেলেস্টিয়াল স্কয়ার হয়। সবই বুঝলাম। আচ্ছা সেলেস্টিয়াল পয়েন্ট আমি এই পয়েন্টে নিয়ে আসতে পারি না? স্যার আনলে পারা আছে। জি স্যার। আমার তো আলটিমেটলি আমি জাস্ট এখানে আসলে ঠিক অবজারভার যেখানে থাকে তার অপোজিটের পয়েন্টটা জেড প্রাইম না? জি স্যার। তাহলে সেক্ষেত্রে দেখো এই যে অবজারভার্স মেরিডিয়ান যেটা, অর্থাৎ যে মেরিডিয়ান বা সার্কেলের উপর কি থাকবে, যে মেরিডিয়ান বা সার্কেলের উপর কে কে থাকবে? অবজারভার, জেনিথ পয়েন্ট, নাদির পয়েন্ট এবং পোল পয়েন্ট, দ্যাট মিন্স নর্থ পোল সাউথ পোল। এরপর আসি আমরা করতে গেছিলাম প্রাইম ভার্টিক্যাল। প্রাইম ভার্টিক্যালটা বুঝতে হলে প্রথমে হবে ভার্টিক্যাল স্কেলটা। তাহলে ভার্টিক্যাল স্কেলটা আমরা জেনে আসছি। তাহলে প্রাইম ভার্টিক্যালটা ইট ইজ that particular vertical circle, that means it's a great circle. It is that particular vertical circle which is at right angles to the meridian and which therefore passes through the east and west points of the horizon.
আচ্ছা, তাইলে হরাইজন কি আগে সেটা জেনে নিই। হরাইজনটা কি বলছিলাম? নাদির জেনিথ নাদিরের পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার, তাই তো? চারটা পয়েন্ট এগুলো দিয়ে ডিভিশন আমরা এই যে বলি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, আমরা আসলে হরাইজনের রেসপেক্টে বলে থাকি। তাহলে বলা হচ্ছে কি এই প্রাইম পার্টিকেলটা পাস করবে হচ্ছে হরাইজনের ওয়েস্ট পয়েন্ট এবং ইস্ট পয়েন্ট দিয়ে, এবং আরেকটা বলা হচ্ছে কি যে এটা একটা দেখা যাচ্ছে। জি স্যার। স্যার তাহলে প্রাইম পার্টিকেলে কি বলা হচ্ছে দেখো তো একটু। হ্যালো, হ্যালো, জি স্যার। জি স্যার। প্রাইম পার্টিকেল কি দেখতে পাচ্ছি? আচ্ছা, প্রাইম পার্টিকেলটা কি বরাবর যাবে বলছে? নাদির ইস্ট ওয়েস্ট। মেরিডিয়ানের সাথে আচ্ছা, প্রথমে লাস্টের পয়েন্টটা ধরি। এটা যাবে হচ্ছে কি হরাইজনের ইস্ট ওয়েস্ট পয়েন্ট দিয়ে। তাহলে হরাইজন কোনটা কি বোঝা যাচ্ছে? হরাইজন কোন সার্কেলটা? স্যার জি স্যার। হ্যাঁ, হরাইজনের সাথে হরাইজনের ইস্ট পয়েন্ট ওয়েস্ট পয়েন্ট এখানে মেনশন করাই আছে অলরেডি, যে ওয়েস্ট পয়েন্ট এটা আর ইস্ট পয়েন্ট এটা। তাহলে হরাইজনের আমি ইস্ট পয়েন্ট ওয়েস্ট পয়েন্ট জেনে ফেললাম, হরাইজন কোথায় আছে সেটাও জানি, হরাইজনের ওয়েস্ট পয়েন্ট ইস্ট পয়েন্ট কোথায় আছে সেটাও জানি। এবার আমরা প্রাইম পার্টিকেলটা খুঁজি। তাহলে প্রাইম পার্টিকেলটা যাবে কোন দিক দিয়ে বলছে? এই যে ইস্ট ওয়েস্ট পয়েন্ট দিয়ে যাবে। দ্যাট মিন্স এই যে এই সার্কেলটা। এটা প্রাইম পার্টিকেল কিনা? জি স্যার। জি স্যার। তাহলে কি কি দিয়ে যাচ্ছে সেটা? ইস্ট ওয়েস্ট সহজভাবে বোঝার উপায় হচ্ছে কি যে হরাইজনের সব সময় এই প্রাইম পার্টিকেলটা হরাইজনের ইস্ট ওয়েস্ট পয়েন্ট দিয়ে যাবে। এতটুকু বুঝলেই হবে, মনে থাকলে হবে। হরাইজনের ইস্ট ওয়েস্ট পয়েন্ট দিয়ে যাবে। এভাবে কি মনে রাখা যাবে নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, সেই ক্ষেত্রে এই ভার্টিক্যাল সার্কেলটা হরাইজনের সাথে পারপেন্ডিকুলার হবে কিনা? জি স্যার। আচ্ছা, আরেকটা ইনফরমেশন কি দেওয়া ছিল, একটু সামনে যাই। আরেকটা ইনফরমেশন, it is that particular vertical circle which is at right angles to the meridian. মেরিডিয়ানের সাথে রাইট অ্যাঙ্গেল থাকবে, এটা আছে কিনা বলো তো? এখানে মেরিডিয়ানের সাথে রাইট অ্যাঙ্গেল আছে কিনা? যার উপর হচ্ছে 5টা পয়েন্ট থাকে। মেরিডিয়ান বলতে ওই যেটা আমি প্রথমে লাল সার্কেল আঁকছিলাম, প্রথমে যেটা অবজারভার্স মেরিডিয়ান, এই মেরিডিয়ানের সাথে পারপেন্ডিকুলার আছে কিনা এই যে মাঝখানের সার্কেলটা? মানে একটা আসলে আমি যদি একটা ধরো আমি বইয়ের, আমরা যদি একটা 2D সারফেস বা বই ধরো, বইয়ের সারফেসে যদি আমরা ওই যে অবজারভার্স মেরিডিয়ানটাকে দেখি, তাহলে বইয়ের পারপেন্ডিকুলার ডিরেকশনে দেখতে পাচ্ছি কাকে? প্রাইম ভার্টিক্যালকে। এখন কি বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, এবং আরো সহজভাবে মনে রাখবো কিভাবে, যে প্রাইম ভার্টিক্যালটা সব সময় হরাইজনের ইস্ট এবং ওয়েস্ট পয়েন্ট দিয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, এরপর আসি, এরপরের টার্মগুলো আরো বেশি ইম্পর্টেন্ট। এখানে শেষ করলে হয় না, অনেক হচ্ছে স্যার, নিতে স্যার পারছি না। আজকে তো অনেক টার্ম পড়লাম স্যার। এত স্লো আগালে তো কষ্ট হয়ে যাবে, এটা অনেক বড় চ্যাপ্টার কিন্তু। আরেকটু আগাই নাকি? স্যার অলরেডি স্যার মানে কষ্ট হয়ে যেতেছে স্যার। আজকে বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারছি স্যার, এখন এগুলো নিজেরা না পড়লে স্যার
পরে আরো বেশি দিলে স্যার ওইগুলো ঝামেলা হয়ে যাবে স্যার পড়তে আর। বুঝছি তোমাদেরকে আসলে এক্সট্রা ক্লাস না নেওয়া ছাড়া উপায় নেই, কারণ আসলে কি এই এই টার্মগুলো আমি আসলে মানে আমি চাইলে এরকম পারতাম যে তোমাদেরকে হয়তো বলে দিলাম যে টার্মগুলো তোমরা একটু দেখে আসিও, বুঝে আসিও, জি স্যার। তখন আমি পরবর্তী জিনিসগুলো শুরু করতে পারবো। এটা বললে হয়তো কি তোমরা আসলে কিন্তু জিনিসগুলো স্যার বুঝতে না বুঝতে এভাবে না পারতাম না বললে। তো। জি স্যার। এই কারণে আমি যদি আসলে মেইন টার্মগুলো যদি আমি ক্লিয়ার করতে না পারি তাহলে পরবর্তী কোনো জিনিসই আমি আসলে বুঝতে পারবো না। এমনিতে এগুলো অনেক সফিস্টিকেটেড, এগুলো অনেক কিছু আসলে মাথার উপর দিয়ে যায় সত্যি কথা বলতে, কারণ এখানকার ম্যাক্সিমাম টার্ম তোমাকে আসলে ইমাজিন করতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে নিজে নিজে, তখন তুমি জিনিসগুলো ভালো বুঝতে পারবা। সবকিছু কিন্তু আসলে এখানে একে দেখানো সম্ভব না। স্যার তারপর আপনি স্যার ক্লাসের মধ্যে যেভাবে একে দেখাইছেন এগুলো না দেখলে স্যার, স্যার মানে টার্ম গুলো জি, স্যার। পড়লে আমরা এটা আসলে হয়তো সঠিকভাবে কি বুঝতে ধরো পারতাম না ক্লাসরুমে স্যার। থাকলে জিনিসগুলো আমি আরো সুন্দর করে বলতে পারতাম আর কি। এখন এখানে তো অনেক লিমিটেশন আছে তো জানো, যার কারণে আসলে যতটুকু পারতেছি আর কি তোমাদের জন্য। না স্যার আমরা তো স্যার, আমরা- পুরোই বুঝতেছি স্যার আমরা বিষয়গুলো। বুঝতে পারছি স্যার সব। একটু কষ্ট করে তোমরা মানে ইমাজিন করতে পারলে আমার মনে হয় মানে ইন্টারেস্ট পাবা আর কি। ভালো লাগবে বুঝতে। জি স্যার, ইনশাআল্লাহ স্যার। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। জি স্যার। আমরা নেক্সটে তাইলে ল্যাটিটিউড লংজিটিউড দিয়ে শুরু করবো আর কি। আচ্ছা তাহলে আমি আজকে 10 পর্যন্ত পড়াইলাম। স্যার, 10 পর্যন্ত। ওকে, জি স্যার। তাহলে আজকে পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম। স্যার